ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী 2025 শ্রেণী প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করবো। চলো, 6 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। 6 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলা আছে এক্স ও ওয়াই এর কর্মক্ষমতার অনুপাত 3:2 হোক এবং কোনো একটি কাজ সম্পূর্ণ করতে আলাদাভাবে যে সময় লাগে তার অনুপাত কী হবে। যদি আলাদাভাবে যে কাজ করবে তার সময়ের অনুপাত হবে। আমরা জানি এখানে লক্ষ্য রাখো কর্মক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্ক কী হয়, ব্যস্তানুপাত হয় বা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুপাত। কর্মক্ষমতার অনুপাতের সঙ্গে আর সময়ের অনুপাতে কী সম্পর্ক হয়, ব্যস্তানুপাত সম্পর্ক হবে, ব্যস্তানুপাত হবে। এখানে যেহেতু কর্মক্ষমতার অনুপাত 3:2 আছে, সেক্ষেত্রে সময়ের অনুপাত কী হবে, এর উল্টোটা হবে। ব্যস্তানুপাতে যদি হয় এর উল্টোটা হবে, অর্থাৎ 3:2 হলে কী হবে, 2:3 হবে। বুঝে গেছে? অপশন নম্বর এটা সঠিক উত্তর, 2:3। দেখো, পরপর 2 বা 10% ছাড় সমতুল্য ছাড় কত হবে, কত পার্সেন্ট হবে। এদিকে দেখো, যদি দেখো ধরি আমরা সংখ্যাটি যদি 100 ধরি, যদি আমরা সংখ্যাটি 100 ধরি, সংখ্যাটি যদি আমরা 100 ধরি, এক্ষেত্রে 100 টাকার কত পার্সেন্ট ছাড় হবে, বলা আছে 10% ছাড়, অর্থাৎ 10/100 কেটে যাও করে দাও, কত হচ্ছে 10%। কত হচ্ছে 10%, অর্থাৎ 100 টাকার পরপর 2 বা 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। তাহলে এখানে 10 টাকা মানে কি 10% ধরো, আর এদিকে কত, তাহলে 100 টাকা থেকে যদি আমরা 10 টাকা বাদ দিই কত হচ্ছে, সমান 90 টাকা। আবার 90 টাকার উপর নব্বই টাকার উপর আবার কত পার্সেন্ট, 10% ছাড়। তাহলে 90 টাকার 10% ছাড় মানে কত হবে, 10/100। 100 কাটবো একটা করে, কত হলো, = 9। এটা 9% হলো। কত পার্সেন্ট ছাড় হবে, এখানে 9% ছাড় হবে। 90 টাকার উপর 10% মানে কি 9 টাকা ছাড় হবে। তাহলে এক্ষেত্রে 100 টাকার উপর 10% ছাড় মানে কি 10% ছাড় মানে কি, তাহলে এখানে 10 টাকা মানে কি 10% ছাড় হবে। এখানে 9% ছাড় হবে আর 10% ছাড় হবে। আর সমতুল্য ছাড় কত হবে, সমতুল্য ছাড় সমান এই 10 আর এই 9 কত হবে, 10 + 9 সমান কত হবে, 19%। কত পার্সেন্ট ছাড় হবে, 19% ছাড় হবে। 19% ছাড় হবে। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। 3 দাগের a/bx - b/ax = a² - b² হলে x এর মান কত হবে। চলো আমরা একটু গণিত করে দেখি। x এর মান এখানে জানতে হবে, আমাদের বের করতে হবে। বলেছে a/ কি আছে bx - b/ কি আছে ax = কী হবে, a² - b²। বা দেখো নিচের হরে দেখো, এই দুটি ভগ্নাংশের হরগুলো দেখো এক্সটা কমন আছে, অর্থাৎ আমরা যদি 1/x কমন নিই, এক্ষেত্রে কীভাবে a/b পড়ে থাকবে মাইনাস b/a পড়ে থাকবে, = a² - b²। বা এখানে 1/x এর সঙ্গে a/b মাইনাস b/a এই টোটাল গুণ সম্পর্ক আছে। এবার দেখো 1/x ইন্টু আমরা b/a লসাগু করলে ab হবে, আর এখানে কী হবে, a² - b² = কী হবে, a² - b²। বা 1/x একটু গুণ সম্পর্ক চলে এদিকে উল্টে যাবে, = a² - b² ইন্টু কী হবে, ab/a² - b²। তাহলে a² - b² এর সঙ্গে a² - b² কেটে যাবে। তাহলে কী হলো, সমান বা 1/x = কী হবে, ab। বা x ইন্টু বা abx = 1 হবে। বা x এর মান বের করবো, x = কত হবে, 1/ab। বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে x এর মান কোনটা হবে, 1/ab। অপশন নাম্বার ডি তোমাদের সঠিক উত্তর, 1/ab। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে যে IV অর্থাৎ 4 এর প্রশ্নটা দেখো, x - y³ এর সূত্রে x² এর সহগ কত হবে। x - y এর হোল কিউব যদি হয়, এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, তাহলে x - y এর হোল কিউব যদি হয়, এর সূত্র আমরা জানি যে x³ মাইনাস আছে মানে কি, প্রথমটা মাইনাস থাকবে, x³ - 3x² y + 3xy² আর মাইনাস y³ এটা হচ্ছে তার সূত্র, x - y এর হোল কিউবের সূত্র। x³ - 3x² y + 3xy² - y³। তাহলে এখানে বলা আছে x² এর সহগ কত বলা হচ্ছে আমাদেরকে, x², এই x² এর সহগ কত হবে, অতএব x² এর সহগ কত হবে, -3y। তাহলে -3y, বুঝেছে?
পরবর্তী দেখো এখানে অপশান নাম্বার কোনটা সঠিক উত্তর হবে? অপশান মাইনাস দেখতে পাচ্ছি আমরা -3y, -3y এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। অপশান নাম্বার ডিটা সঠিক উত্তর। 5 প্রশ্ন, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো কোনটা হবে? দেখো এক্স অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে কোনটা হবে? 3 0 হবে না, 3 3 হবে না, 0 3, তাহলে 0 3 আর -3, আর এখানে কি বলা আছে -3 আর -3, এর মধ্যে কোনটা হবে তোমাদের এক্স অক্ষের উপর অবস্থান করবে? এক্স অক্ষের উপর অবস্থান করবে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র এই অপশান নাম্বার এইটা এক্স অক্ষের উপর থাকবে। এক্স অক্ষের উপর তো অবস্থিত 3টি বিন্দুটি হলো, দেখো এদিকে দেখো আমরা যদি এক্স অক্ষ দেখি আমরা এই দেখো আমরা দুটো অক্ষ পাবো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি যে যদি দুটি ধনাত্মক সংখ্যার বা সূচক মান যদি হয় 2 আর 3 হয়, 2টা প্রথমে এক্স অক্ষের দিকে যাবে আর 3টা কী হবে? ওয়াই অক্ষের দিকে যাবে। অর্থাৎ প্রথমে এদিকে এক্স অক্ষের দিকে 2 ঘর গিয়ে উপর দিকে যাবে ওয়াই অক্ষ, এটা হবে এক্স অক্ষের দিকে যাবে, এটা হবে ওয়াই অক্ষের দিকে যাবে। তাহলে এই দুইটা কি বলা আছে? দুইটা এক্স অক্ষ বরাবর গিয়ে আর উপর দিকে ওয়াই অক্ষের দিকে 3 ঘর যাবে, বুঝা গেছে? 2 ঘর এক্স অক্ষের দিকে গিয়ে 3 ঘর যাবে ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ উপরের দিকে। এক্ষেত্রে বলা আছে এক্স অক্ষের উপর অবস্থান করবে, এক্স অক্ষের উপর অবস্থিত হবে, অর্থাৎ শুধুমাত্র এই এক্স অক্ষের দিকে ওই এক্স অক্ষের উপর থাকবে, এক্স অক্ষের উপর থাকবে, কিন্তু উপরের দিকে বা নিচের দিকে যাবে না। নিচের দিকে গেলে কি মাইনাস হবে বা ঋণাত্মক মান হবে, বুঝা গেছে? আর এখানে যে অপশানগুলো আছে দেখো, একটা অপশান আছে 3 3 0, দেখতে পাচ্ছি এই প্রথমটাই সঠিক উত্তর হবে। অর্থাৎ এটা আছে এক্স অক্ষ, এটা আছে ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ দিকে 3 ঘর, 1 2 3 ঘর গিয়ে আর ওয়াই অক্ষে 0, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে যাবে না। অর্থাৎ পুরো বিন্দুটা কোথায় থাকবে? বিন্দুটি থাকবে এক্স অক্ষের উপর, পুরো বিন্দুটি কোথায় থাকবে? এক্স অক্ষের উপর। অর্থাৎ তোমাদের প্রথম অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে, বোঝা গেছে? চলো প্রথম অপশনটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে। চলো 6 থেকে প্রশ্ন বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের 1/9 অংশ হলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ বলা আছে, বহিকোণ প্রতিটি অন্তকোণের 1/9 অংশ হলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে? চলো আমরা এটা গণিত করে দেখি। প্রথমে ধরি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ আই ধরো এবং বহিকোণ প্রতিটি বহিকোণ ই ধরো। অন্তকোণ ধরলাম আই আর বহিকোণ ধরলাম ই। অতএব আমরা জানি অন্তকোণ ও বহিকোণের সমষ্টি কত হয়? আমরা জানি অন্তকোণ আর বহিকোণ, একটি অন্তকোণ এবং একটি বহিকোণের সমষ্টি কত হয়? দেখো আমরা যদি একটা সরলকোণ অঙ্কন করি, তার এর কি থাকবে? একটি বহিকোণ থাকবে, একটা অন্তকোণ থাকবে, একটা কি থাকবে? বহিকোণ থাকবে। একটা অন্তকোণ থাকবে, একটা বহিকোণ থাকবে। তাহলে অন্তকোণ ও বহিকোণের যোগফল কত হয়? আমরা জানি 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে আই প্লাস ই ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখতে পারি যে যেহেতু বলা হয়েছে যে প্রতিটি বহিকোণ প্রতিটি অন্তকোণের 1/9 অংশ, প্রতিটি বহিকোণ এবং প্রতিটি অন্তকোণের 1/9 অংশ, তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে ই পর হচ্ছে বহিকোণ ইকুয়ালস টু কী হবে? বহিকোণের মান হবে তাহলে অন্তঃকোণে কত অংশ? 1/9 অংশ, অর্থাৎ 1/9 আই। তাহলে বা আমরা লিখতে পারি যে ই ইকুয়ালস টু 1/9 ই হলে আমরা এইভাবে লিখতে পারি যে ই ইকুয়ালস টু যেহেতু হয়েছে এক্ষেত্রে 1/9 আই হয়েছে, এদিকে মান হয়েছে আই প্লাস ই যদি হয়, এক্ষেত্রে আমরা যদি লিখি আই বা ই ইকুয়ালস টু বা আই লেখো, আই ইকুয়ালস টু কী হবে? তাহলে 180 ডিগ্রি মাইনাস ই, 180 ডিগ্রি মাইনাস ই হতে পারে, তাই না? তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস ই,
আর এখানে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু কত হবে i/9 বা 9e ইকুয়ালস টু কত হবে i, 9b ইকুয়ালস টু i। এখানে আই এর মান যদি আমরা 180 ডিগ্রি মাইনাস ই হয় তাহলে কি হবে, তাহলে i ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস ই যদি হয়, এখানে i এর মানটা যদি আমরা বসাই তাহলে 9e ইকুয়ালস টু i এর মান কত ছিল, i এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ই, তাহলে 180 ডিগ্রি মাইনাস ই। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু i ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস ই, তাহলে বা এবার আমরা কী করবো 9e আর ই, অর্থাৎ 9e মাইনাস ই দিকে হলে প্লাস ই হয়ে যাবে ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে বা 9e প্লাস ই অর্থাৎ 10e ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে বা ই ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি বাই 10, 0 0 কেটে দাও সমান 18 ডিগ্রি। তাহলে ই ফর ধরেছিল আমরা, ই হচ্ছে বহিকোণ, তাহলে একটি বহিকোণ যদি 18 ডিগ্রি হয়, অর্থাৎ ই ইকুয়ালস টু ই মানে ই ফর ধরেছিলাম আমরা বহিকোণ, একটি বহিকোণ যদি 18 ডিগ্রি হয়, তাহলে এবার আমরা যেহেতু বাহু সংখ্যা যদি আমরা এন সংখ্যক বাহু ধরি তাহলে বহিকোণের এন সংখ্যক বাহু যদি হয় সেক্ষেত্রে আমরা কী করব, তাহলে একটি সুষম বহুভুজের বহিকোণ যদি 18 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা জানি যে বহিকোণগুলির সমষ্টি জানি আমরা 360 ডিগ্রি। আমরা বহিকোণের সমষ্টি কি জানি, যত বহিকোণ হয় তার সমষ্টি কত হবে 360 ডিগ্রি হবে, 360 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি যে বহিকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি হলে আমরা এই বহিকোণ 18 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে কি বাহু সংখ্যা বের করতে পারবো আমরা। অতএব বহুভুজটির বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই কত হচ্ছে 18, তাহলে কত হবে 360কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে 18 দুগুণে কত হচ্ছে 36 আর 18 শূন্য কত হচ্ছে 0, সমান কত হবে সমান 20 ডিগ্রি, কত হবে 20 ডিগ্রি হবে, বুঝেছে। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে 20 ডিগ্রি, 20টি হবে, ডিগ্রি হবে না 20টি, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে 20টি হবে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে 2-এর একেরটা 0 থেকে বড় কিন্তু একের থেকে ছোট এর উপর 4টি একের থেকে ছোট হবে 4টি মূলদ সংখ্যা লেখো। তাহলে 0 থেকে বলা আছে 0 থেকে বড় হবে কিন্তু একের থেকে ছোট হবে এইরূপ 4টি মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে 0 থেকে বড় হবে, 0 থেকে নিচে হলে হবে না 1। এবার দেখো আমরা কিভাবে করব। তাহলে সংখ্যাগুলো বের করার নিয়ম কি আমরা জানি যে দুটি ধরো মনে করো এখানে 0 হচ্ছে আর এখানে হচ্ছে 1, এখানে আছে 1, 0 আর 1 অর্থাৎ 0-এর বেশি আর 1-এর ছোট, এর মাঝে 4টি মূলদ সংখ্যা বের করতে বলছে। তাহলে মূলদ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এখানে 0 আছে এখানে 0 আছে, দুটি মূলদ সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে তার মাঝের মূলদ সংখ্যা বের করব। তাহলে আমরা 0 1 নম্বর দেখো 1 নম্বর বা প্রথম হচ্ছে একটি মূলদ সংখ্যা হবে, তাহলে 0 যুক্ত 1/2 দিয়ে ভাগ করলে দুটি মূলদ সংখ্যার মাঝের সংখ্যা বের করতে হলে আমরা দুটি মূলদ সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এই মাঝের মূলদ সংখ্যাটা বেরোবে, সংখ্যা হবে 1/2। তাহলে এখানে মূলদ সংখ্যা কত পেলাম আমরা 1/2 একটা পেলাম। আবার এই মূলদ সংখ্যা আর এই মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যা কত বের করতে হলে আমরা কী করবো 0 আর 1/2 এর যোগ করব। তাহলে 0 প্লাস 1/2কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে হবে তাহলে 1/2/2 সমান 1/2 প্লাস কত হচ্ছে 2 কত হবে গুণিতক 2 কত হবে, তাহলে 1 দুগুণে 2 দুগুণে 4 অর্থাৎ 1/4 কত হচ্ছে। এর মাঝে 0 আর 1/2 এর মাঝের মূল সংখ্যা কত হবে আমরা পেলাম কত হবে 1/4, কত পেলাম 1/4 পেলাম। আবার 1/2 আর 1-এর মাঝের মূল সংখ্যা কত পাবো আমরা, আবার দেখো আবার 1/2 প্লাস 1 এর মাঝের মূলদ সংখ্যা কত হবে, তাহলে 1/2 প্লাস 1 কত হবে 2 ইকুয়ালস টু কত হবে, তাহলে 2 কে 2 কে 3, 3 কত হচ্ছে 2/2 সংখ্যা কত হচ্ছে সমান 3 কত হচ্ছে 4, কত হচ্ছে এর মাঝের মূলদ সংখ্যা কত হবে 3/4, কত হচ্ছে 3/4 হচ্ছে। তাহলে এখানে আমরা মূলদ সংখ্যাগুলো পেয়ে গেছি। তাহলে এই মূলদ সংখ্যা আমাদের 3টি বলা হয়েছিল, এখানে কতগুলো পেলাম 1 2 3, 3টি পেলাম। আরও একটি যদি পাই তাহলে 3/4 সংখ্যা আবার 1 যদি আমরা
যোগ করি 2 দিয়ে ভাগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে মূলত সংখ্যা একটা পাবো। তাহলে 3/4 যুক্ত 1 বাই কত হচ্ছে বাই 2 সমান কত হবে 3 + 4 বাই কত হবে 4/2 সমান 4 3 7 7/4/2 মানে কত হবে 7/4 প্লাস এই ইন্টু 2 সমান কত হচ্ছে 7/8। 7/8 একটা মূল সংখ্যা হবে, তাহলে এখানে কী হবে আরেকটা মূল সংখ্যা তোমরা পাবে, তাহলে 7 কত হচ্ছে 7/8, 7 কত হবে 8। তাহলে মূল সংখ্যা কত হবে, প্রথমে হাফ পেয়েছি, তাহলে সবথেকে ছোটো হচ্ছে দেখো এর থেকে বড়ো 0 থেকে বড় হবে 1/4, 1/4 থেকে বড় হবে 1/2, 1/2 থেকে বড় হবে 3/4, 3/4 থেকে বড় হবে 7/8, 7/8 থেকে বড় হবে 1, ঠিক আছে, 7/8 থেকে বড় হবে 1 হবে, ঠিক আছে। এইভাবে তোমরা কটা মূলত সংখ্যা পেলাম, দেখো এখানে বলা আছে আমরা কটা মূলত সংখ্যা পেলাম, এখানে 1 নম্বর 1/2 পেলাম, 1/2 একটা পেলাম, তারপরে 1/4 পেলাম, তারপর হচ্ছে 1/4 পেয়েছি, তারপরে হচ্ছে তাহলে 3/4 পেলাম, 3/4 পেলাম, আর হবে 7/8 পেলাম, 7/8 পেলাম। এইগুলো সব কিন্তু মূলত সংখ্যা, এগুলো সব কিন্তু মূলত সংখ্যা, বোঝা গেছে। এই মূলত সংখ্যাগুলো 0 আর 1-এর মাঝের মূলত সংখ্যা, বোঝা গেছে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন বলা আছে কি দেখো, তাহলে এর পরে রয়েছে দেখো 2 দিকের প্রশ্ন, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত বলেছে 2:1, জলের মোট পরিমাণ কত হবে, মোট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত ভাগ আছে। তাহলে জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত ভাগ আছে, তাহলে হাইড্রোজেন কত ভাগ আছে আর অক্সিজেন কত ভাগ আছে, বুঝেছো। তাহলে আমরা চলো এর পরিমাণটা আমরা বের করি। 100 ভাগের মধ্যে হাইড্রোজেন কত ভাগ আছে আর অক্সিজেন কত ভাগ আছে। দেখো সম্পূর্ণ অংশ যদি আমরা 100 ধরি, তাহলে 100 ভাগের মধ্যে কত ভাগ জল আছে, হাইড্রোজেন আছে তোমাদের 2, অর্থাৎ 2 একক, আর 2 বাই কত হবে 3, তাহলে 100 ভাগের মধ্যে 2/3 আছে কত হবে হাইড্রোজেন, কত হবে 103 300, অর্থাৎ 300 আর 2 অর্থাৎ 100 × 200, তাহলে 200/3 হলে কত হবে, তাহলে 200-কে 3 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা বের হবে সেটা হবে কিন্তু তোমাদের তত ভাগ হবে, অর্থাৎ 200-কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, লেখো এটা হাইড্রোজেন কত ভাগ হবে 100 × 100 ভাগের মধ্যে 2/3 ভাগ হবে হাইড্রোজেন, তাহলে 200/3 মানে কি 200-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 6 18, আর 2 নামলো 0, 3 6 কত হবে 18, কত 2 নামলো কত 66 পূর্ণ, কত হবে 66 পূর্ণ 2/3, 3 হবে কি শতাংশ বা 3%, শতকরা বলা আছে 3%। আবার কি হবে অক্সিজেন যদি বলি, অক্সিজেন বলা আছে, অক্সিজেন 1 আছে, তাহলে 100 ভাগের মধ্যে কত হবে 1/3 হবে, 100-কে 100 অর্থাৎ 100 বাই কত হবে 3, তাহলে 100-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আছে 3 3 3 9, 1 0 3 3 9, তাহলে 33 পূর্ণ কত হবে 33 পূর্ণ 1 কত হবে 3, 33 পূর্ণ 1/3%, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 3 দিকের প্রশ্ন 2-3, x + 1/x - 3 = 5 হলে x - 3 এর হোল কিউব প্লাস 1/x - 3 এর হোল কিউব এর মান কত হবে। তাহলে x + 1/x এর x - 3 = 5 হলে এর মানটা আমরা বের করব, তাহলে এর মানটা অ্যাকচুয়ালি কত হবে। চলো এখানে যেহেতু প্রশ্নটা রয়েছে যে x প্লাস বলা আছে x + 1/x - 3 = 5, আর এখানে কি রয়েছে x - 3 এর হোল কিউব প্লাস 1/x - 3 এর হোল কিউব। তাহলে দেখো এখানে মানের ক্ষেত্রে দেখো এই মান x + 1/x - 3, এখানে প্লাস 1/x - 3 হলে x - 3টা এই মানটা এখানে নেই, শুধুমাত্র x আছে। তাহলে এই মানের সমতুল্য মান করতে হলে আমরা কি করব, তাহলে উভয় ক্ষেত্রে -3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 দিয়ে যদি বিয়োগ করি, উভয় পদকে যদি -3 দিয়ে বিয়োগ করি সেক্ষেত্রে হবে বা x - 3 হবে একটা, আর প্লাস 1/x - 3 হবে, আর = 5 - 3 হবে, বুঝেছো, বা x - 3 প্লাস 1/x
এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 2। এবার আমরা মানটা বের করতে পেরেছি। দেখো এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 এর হোল কিউব যদি হয়, এক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী জানি যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি বলা আছে, এক্স মাইনাস থ্রি আর থ্রির প্লাস 1/x মাইনাস থ্রি এর দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল কিউব করো। হোল কিউব করলে কী হবে, এক্ষেত্রে হবে প্লাস 3 ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু 1/x মাইনাস থ্রি 1/x মাইনাস থ্রি ইন্টু কী হবে ইন্টু তাহলে এক্স মাইনাস থ্রি আর প্লাস 1/x মাইনাস থ্রি প্লাস 1/x মাইনাস থ্রি। এই পত্র আমি নিচে লিখছি। তাহলে এক্স মাইনাস থ্রি আচ্ছা প্লাস 1/x মাইনাস থ্রি। তাহলে এবার আমরা কি করব, তাহলে এই টোটাল মানটা কত বলছে, 2 বলছে। তাহলে 2 এর হোল কিউব হবে প্লাস এক্স মাইনাস থ্রি কেটে দাও, কত হচ্ছে 3 হচ্ছে, আর এর মান কত হবে 3 হবে। এই টোটাল মান কত হবে 3 হবে, তাহলে ইন্টু 3 সমান কত হচ্ছে 2 এর কিউব কত হয় জানি আমরা, তাহলে 2 এর কিউব হয় 8 হয়, আর 2 এর কিউব 8 হচ্ছে। এখানে এক্স মাইনাস থ্রি প্লাস 1/x মাইনাস থ্রি এর মান কত বলছে 2 ছিল, এখানে 3 করে দিয়েছি, 2 ছিল। তাহলে এবার 2 এর কিউব কত হচ্ছে 8 প্লাস 3 দুগুণে কত হচ্ছে 6। তাহলে 8 থেকে 6 বাদে কত হবে 2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছো? তাহলে আমরা কি করলাম, এক্স মাইনাস থ্রি এর হোল কিউবকে আমরা সূত্র অনুযায়ী জানি যে একটা সেই সূত্রটা কী হচ্ছে, এক্স মাইনাস বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী জানি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হয় সমান, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু কত হবে এ প্লাস বি। এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, বুঝেছো? তাহলে এই সূত্র অনুযায়ী জানি আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলেছি, বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন কি বলা আছে, 4 থেকে প্রশ্ন বলা আছে। দেখো 4 থেকে প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হলে এ এবং বি এর মান কত হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 হলে দেখো এই যে এ এবং বি এর মানটা আমরা বের করব। প্রথমে এই মানটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15কে আমরা মধ্যপদের সহগ নির্ণয় করব। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তাহলে 8x মাইনাস বলা আছে, এখানে মধ্যপদের সহগটা কি বলা আছে, আর আচ্ছা আমাদের সমীকরণটা কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 আর থাকছে কি তাহলে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এই পদ তিনটির কি, এই পদ তিনটির মধ্যপদ কোনটা আছে 8x হবে। প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, মধ্যপদ মাইনাস 8x, আর অন্তিম পদ হচ্ছে প্লাস 15। এবার চলো ইকুয়ালস টু দেবো আমরা, এখানে ই এর মানটা আর বি এর মানটা কী হবে আমরা বের করব। তাহলে মধ্যপদের সহগের ক্ষেত্রে আমরা গণিত করতে হলে আমরা কি, তাহলে শেষ পদটা আমরা লসও করব, অর্থাৎ 5 3 15, 5 থেকে 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হবে 5 প্লাস কত হচ্ছে 3, 5 3 8 এক্স মাইনাস 15 ইকুয়ালস টু দেখো এক্স স্কোয়ার দাও, তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস কত হচ্ছে 15, ব্যাকের তুলে মাইনাস প্লাস কি হচ্ছে মাইনাস হচ্ছে। এবার ইকুয়ালস টু তাহলে দুটো কমন নিই, দুটো পদের মধ্যে কমন কি আছে এক্স কমন আছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 থাকছে, আর মাইনাস এখানে যে মাইনাস কমন নিয়ে কী হবে, এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে, মাইনাস কমন নিলে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে মাইনাস 3 যদি কমন নিই এখানে এক্স মাইনাস কী হবে মাইনাস 3 5 15, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে এক্স মাইনাস 5 হবে, বুঝা গেছে? ইকুয়ালস টু আমাদের প্রথমটা প্লাস বলছে, প্রথমে প্লাস হতে হবে, দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই ক্ষেত্রে হবে দেখো একটা প্লাস হচ্ছে একটা হচ্ছে মাইনাস হচ্ছে, দুটোই প্লাস, কিন্তু তুলাটা ভুল হয়ে গেছে, দুটোই প্লাস কিন্তু মাইনাস নয়, দুটোই প্লাস। তাহলে এক্ষেত্রে হবে দুটোই প্লাস হচ্ছে, সুতরাং কী করবো আমরা এখানে এর মানটা আমরা এখানে মধ্যপদের সহগের ক্ষেত্রে আমরা কি কার মান পাচ্ছি, আমরা এটা মাইনাস 5 পাচ্ছে, মাইনাস 3 পাচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস 5 পাচ্ছে একটা, আবার পাচ্ছি গিয়ে আর একটা পাচ্ছে যে আর পাচ্ছি গিয়ে দেখো, তাহলে এক্ষেত্রে হবে এক্স মাইনাস 3 পাচ্ছে। তাহলে আমরা এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3 এখানে এ আর বি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে একটা হবে এ যদি হয়, একটা এর মান ধরি 5 যদি ধরি, আর ওপরটা যদি 3 ধরি, সেক্ষেত্রে হবে তাহলে এর অ্যান্সারটা কী হবে, একটা নিশ্চয়ই হবে
-5 একটা হবে, এটা হবে -5, একটা এর মান কী হবে -5 হবে, আর একটা বি এর মান কত হবে -3 হবে, বুঝে গেছে? তাহলে অতএব যদি আমরা এভাবে লিখি, তাহলে এর মান যদি -5 যদি হয়, এক্ষেত্রে দেখো তাহলে এখানে এক্সের মানটা যদি আমরা বের করি, এর মান কত হবে, তাহলে এবার দেখো এক্সের মান এখানে x-5 আর x-3 এর প্রতিটার এক্সের মান যদি আমরা বের করি, অতএব x-5 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে বা x ইকুয়ালস টু কী হবে 5 হবে, এক্সের মান কত হবে 5 হবে। আবার এক্ষেত্রে এক্সের মান কী হবে, তাহলে এক্ষেত্রে এক্সের মান হবে x ইকুয়ালস টু যদি x-3 যদি হয় ইকুয়ালস টু 0, বা x ইকুয়ালস টু কী হবে -3 হবে। একটা কিন্তু -5 পেলাম, আর একটা আছে +5 পেলাম, দুটোই মাইনাস আছে, এটা এদিকে গেলে প্লাস হবে, -3 এদিকে গেলে +3 হবে, আর 3 পেলাম। একটা এক্সের বীজ পেলাম 5, আর অপর একটা এক্সের বীজ পেলাম 3 পেলাম। এক্ষেত্রে যদি আমরা এক্সের মান 3 আর এক্সের মান 5 যদি এই ক্ষেত্রে বসাই, এক্ষেত্রে যদি বসাই এক্সের মান যদি 5, এক্সের মান যদি 3 বসাই, তাহলে অতএব এক্স প্লাস এ ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে এক্সের মান কত হবে, আমরা ইকুয়ালস টু যদি 0 দিই, তাহলে বা এখানে এক্সের মান কত পেলাম, আমরা যদি এক্সের মান যদি আমরা 5 বসাই, তাহলে এক্ষেত্রে হবে, তাহলে এ ইকুয়ালস টু কত হবে -5 হবে। আবার এক্স প্লাস বি যদি হয় ইকুয়ালস টু 0 যদি করি, বা তাহলে এখানে বি ইকুয়ালস টু কী হবে, এক্সের মান যদি +3 হয়, তাহলে কী হবে, এখানে বি এর মান কত হবে -3 হবে। তাহলে একটা আছে এক্সের মান কত আছে -5, আর অপরটায় বি এর মান কত হবে -3। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটির মান 135 ডিগ্রি ও 119 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত হবে। একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে একটি ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটির মান 135 ডিগ্রি আর 119 ডিগ্রি। 119 ডিগ্রি হলে ত্রিভুজের কোণ তিনটির মান কত হবে। ত্রিভুজের তিনটি কোণ হয়, তাহলে বহিস্থ কোণ, একটা বাহুকে আমরা বর্ধিত করলাম, তাহলে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, যে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করেছি, বলা যায় ত্রিভুজ যদি অঙ্কন করি, ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটির মান হচ্ছে, দুটি বাহুকে বর্ধিত করব, ধরো এটা ত্রিভুজ অঙ্কন করলাম, এর একটি বাহুকে বর্ধিত করলাম, আবার এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম, এর যে বহিস্থ কোণ দুটি উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ দুটির প্রত্যেকটির মান কত আছে, এদিকে উৎপন্ন হচ্ছে মানে কি, আমরা এদিকে লিখতে পারি, এদিকে, এটা এইদিকে করব, এর বহিস্থ কোণটা এদিকে করব, এটা কেটে দেব, তাহলে এ বি সি, এর বহিস্থ কোণ এটা হবে, এর বহিস্থ কোণ কোনটা হবে, এইটা হবে। তাহলে বহিস্থ কোণ দুটির মান কী হবে, একটা 135 ডিগ্রি হবে, আর এটা হবে কত হবে 119 ডিগ্রি। 119 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা জানি এ বি যদি সরল কোণ হয়, টোটালটা হচ্ছে সরল কোণ, এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে এ বি এক্স সরল কোণ, এটা আছে সি বি এক্স যদি 19 ডিগ্রি হয়, তাহলে এ বি সি কত হবে, আমরা 180 ডিগ্রি থেকে কত বাদ দেবো, তাহলে অতএব এ বি সি, এ কোণ বি কোণ সি কোণ ইকুয়ালস টু আমরা জানি এ কোণ অর্থাৎ কী হবে বি এ সি কোণ সমান প্লাস, আচ্ছা বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এ সি ওয়াই কোণ ইকুয়ালস টু কত হবে, এটা বহিস্থ কোণ 135 ডিগ্রি, এবং বলা আছে সি বি এক্স কোণ কত হবে 119 ডিগ্রি। তাহলে এবার এই দুটি বহিস্থ কোণ আর সরল কোণ যদি হয়, তাহলে কি হবে, এই কোণের মান কত হবে, এই কোণে কত হবে বের করি আমরা, এই কোণ অর্থাৎ এ বি সি কোণ, অতএব এ বি সি কোণ কত ডিগ্রি হবে, এ বি সি কোণ, অতএব এ বি সি কোণ ইকুয়ালস টু, আমরা সরল কোণে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি, 119 ডিগ্রি সমান কত হবে, সমান পাবো 180 থেকে যদি আমরা 19 বাদ দিই কত হচ্ছে
20 60 61 ডিগ্রি, কত ডিগ্রি হবে 61 ডিগ্রি। অর্থাৎ এ বি সি কোণের মান কত পেলাম 61 ডিগ্রি। এবার যদি দেখো যেহেতু বলা আছে তাহলে এ সি ওয়াই যদি 135 ডিগ্রি হয়, এই টোটালটা সরল কোণ 180 ডিগ্রি, এই কোণ যদি 135 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে আমরা অর্থাৎ এ সি বি কোণ এবং এ সি বি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে কত বাদ দেবো 135 ডিগ্রি বাদ দেবো সমান তাহলে 40 40 35 ডিগ্রি হবে। 180 থেকে 135 বাদ দিলে কত হবে 40 ডিগ্রি। এখানে হবে 45 40 ডিগ্রি হবে না, 180 থেকে 135 বাদ দিলে কত হবে 35 ডিগ্রি, কত ডিগ্রি হবে 35 ডিগ্রি, 35 ডিগ্রি হবে। তাহলে 35 ডিগ্রি আমরা এ বি সি বি কোণ আর সি কোণের মানটা পেয়ে গেছে। এখানে বি কোণ কোনটা হবে, এই কোণের মান কত পেলাম, এই কোণ বি কোণের মান পেলাম 61 ডিগ্রি, আর এই কোণ কত হবে, এই কোণ হবে অর্থাৎ এ সি বি কোণ অর্থাৎ এই কোণটা কত হবে 45 ডিগ্রি। আর এই কোণের মান আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি জানি, এর প্রতিটি মান বের করেছে, অর্থাৎ কী কোণ এ কোণ সমান কত হবে, আবার এই দুটোকে যোগ করব অর্থাৎ অতএব এ কোণ সমান কত হবে, অতএব এ কোণ অর্থাৎ বি এ সি কোণ সমান কত হবে, সমান আমরা 180 ডিগ্রি থেকে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমরা এই দুটি কোণের সমষ্টি বাদ দিলে কিন্তু এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে এই কোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 61 প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে যদি আমরা তাহলে 5 একে 6 আর 6 4 কত হচ্ছে 10, 106 ডিগ্রি কোণ বাদ দিয়ে তাহলে কত হবে সেক্ষেত্রে হবে গিয়ে সেক্ষেত্রে 74 হবে, এটা 74 হবে, 6 বাদ দিলে 74 ডিগ্রি। তাহলে আমরা 3টি কোণের মান এই কোণের মান কত পেলাম 74 ডিগ্রি পেলাম, কত ডিগ্রি 74 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান আমরা বের করতে পেরেছি, কেমন। তাহলে কী হলো, এই কোণের মান কত হলো, এই কোণের মান 74 ডিগ্রি, বি কোণের মান 61 ডিগ্রি, কোথায় 61 ডিগ্রি, আর সি কোণের মান কত হবে 45 ডিগ্রি, বুঝেছে। চলো তাহলে পরের প্রশ্ন, চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে দেখো যে কোথায় দেখো এখানে এটা হয়ে গেছে ভিটটা হয়ে গেছে 6টা। দেখো প্রদত্ত চিত্রে বিই সরলরেখাংশ এ বি সরলরেখাংশের উপর লম্ব। তাহলে প্রদত্ত চিত্র দেখো এটা হচ্ছে সরল আর এটা লম্ব আছে, বিই লম্ব বলা হচ্ছে, বলছে এ বি সরলরেখাংশের উপর লম্ব কোনটা বিইটা লম্ব বলা আছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা অর্থাৎ এ বি ই কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ হবে। দেখা হচ্ছে এসি ও বিডি পরস্পর সমান্তরাল, বলছে এসি আর বিডি এটা পরস্পর সমান্তরাল। তাহলে দেখাতে বলছে আমাকে এদের কি সরলরেখা সম্ভব হবে। তাহলে যদি এই কোণের মান যদি 54 ডিগ্রি হয়, এই কোণের মান কত হবে, তাহলে আমরা জানি এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এ বি সি কোণ ই কোণ 90 ডিগ্রি হলে, তাহলে বলা আছে এ বি ই কোণ 90 ডিগ্রি হলে তাহলে এ বি ডি কোণ কত হবে, এ বি ডি কোণ কত হবে সমান 90 ডিগ্রি থেকে আমরা 54 ডিগ্রি বাদ দেবো, 54 ডিগ্রি বাদ দেবো, 54 ডিগ্রি বাদ দিলে কত হবে, 90 থেকে 54 বাদ দিলে কত হবে, তাহলে কত হবে 6 হবে, এখানে হচ্ছে 8 থেকে 3 বা 5 বাদ দিলে 5 3 8 3 36 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানও 36 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণের মান 36 ডিগ্রি হলে এই কোণের মান 36 ডিগ্রি হবে। আর একান্ত কোণ তাহলে এস ই সি এ বি আবার এ বি ডি একান্ত কোণ, একান্ত কত কোণ হবে, একান্ত 36 ডিগ্রি, অর্থাৎ এই দুটি কোণ পরস্পর একান্ত কোণ। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি দেখো যে একান্ত এ সি এ বি ইকুয়ালস টু একান্ত এ বি ডি কোণ, বুঝে গেছে। তাহলে এটা হচ্ছে তোমাদের শর্ত, অর্থাৎ এই কোণ একান্ত কোণ, সুতরাং এই কোণের মান কত হবে 36 ডিগ্রি হবে, বুঝে গেছে। এবার কি বলেছে, একটা ত্রিভুজের দুটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দুটি এটা হয়ে গেছে। প্রদত্ত চিত্রে বি সরলরেখাংশে এ বি সরলরেখাংশের উপর লম্ব দেখা হচ্ছে এসি বিডি পরস্পর সমান্তরাল। তাহলে এই দুটো কোণ পরস্পর কি হচ্ছে সমান্তরাল, বুঝে গেছে, তাই না। এই কোণ যদি একান্ত 36 ডিগ্রি হয়, এই কোণ 36 ডিগ্রি হলে যেহেতু এই কোণ একান্ত কোণ, সুতরাং এই কোণ আর এই কোণ কি হচ্ছে পরস্পর সমান্তরাল, বুঝে গেছে। অর্থাৎ সমান্তরাল, অর্থাৎ সুতরাং কি করবে, সুতরাং এসি সমান্তরাল বিডি,
ঠিক আছে? এভাবে এইটুকু তোমরা একটু প্রমাণ করে দেবে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো 3-এর উইকেটটা। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে তৈরি পদ্ধতি তোমাদের নির্ণয় করতে হবে। চলো এবার আমরা প্রথমে লিখব, এই গণিতটা আমি আগে অনেকবার বহুবার করেছি, তোমরা অবশ্যই আমার যদি মডেল স্কুলগুলো দেখে থাকবে তারা অবশ্যই পারবে। তাহলে এখানে কী বলা আছে, প্রথমে আমরা গণিতের ভাষা সমস্যাটি হলো ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি বলা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা কি লিখব, আমরা লিখতে পারি যে প্রথমে লোক সংখ্যা, এখানে জন আর কাজের পরিমাণ, একক আছে অংশ, আর সময় আছে কত, সময় আছে দিনে। তাহলে প্রথমে কি বলা আছে, প্রথমে 30 জন লোক 3/7 অংশ কাজ করে কত দিনে, 15 দিনে। তাহলে আর 10 জন যুক্ত হলে কত হবে, 30 যুক্ত 10 কত হবে, 40 জন লোক। বাকি অংশ 3/7 অংশ হলে বাকি অংশ 1 বিয়োগ 3/7 কত হবে, 4 কত হবে 3। 4/3 অংশ কাজ করবে কত দিনে। তাহলে এক্ষেত্রে আমরা কি সম্পর্ক স্থাপন করব, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক কী হবে। দেখো কোনো কাজের পরিমাণ যদি স্থির থাকে তাহলে লোক সংখ্যা যদি বাড়ে সময় নিশ্চয়ই কমবে। লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। আবার এটা স্থির ছিল, আবার যদি লোক সংখ্যা স্থির থাকে তাহলে কাজের পরিমাণের সঙ্গে সময়ের কী সম্পর্ক হবে, সম্পর্ক কাজের পরিমাণ যদি বাড়ে সময় বাড়বে। যদি লোক স্থির আছে তাহলে কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় অবশ্যই বাড়বে। তাহলে কাজের পরিমাণ ও সময় পরস্পর সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় সময় সমান, দেখো যেহেতু প্রথমটা লোক সংখ্যা কী ছিল, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যেমন আছে তেমন লেখো 30 কত হবে 40 ইন্টু তারপরে সরল সম্পর্ক ছিল অর্থাৎ উল্টে যাবে, অর্থাৎ 4/3 আর 3/7 ইন্টু 15 সমান 30/40 ইন্টু 4/3 গুণিতক 7/3 গুণিতক 15। তাহলে এক্ষেত্রে হবে আমরা 0 কেটে দিই, 4 কাটি, তার উল্টে দিলে 3/7 হবে, 3/7 উল্টে গেলে সরি এখানে 4/3 ছিল, এখানে কত ছিল, প্রথমটা ছিল কত হবে 4/7 হবে, এখানে 4/7 সরি 1 বিয়োগ 3/7 যদি বাদ দিয়ে কত হবে 4/7 হবে। এখানে 4/7টা উপরে ছিল, 4/7 ছিল, তাহলে এখানে 4/7 হবে, আর এটা হবে 7 চলো আমি আর এবার করছি, 30/40 এটা হচ্ছে 7, 30/40 গুণিতক 4/7 গুণিতক 7/3 গুণিতক 15 সমান, তাহলে 0 একটা কেটে দাও, কত হচ্ছে 40-এর 0 কাটলাম আর 30-এর 0 কাটলাম, আর 4 কাটলাম, 7 কাটলাম, আর 3 কাটলাম, কত হচ্ছে 15 থাকছে। তাহলে কত উত্তর হবে তোমাদের 15। তাহলে 15 দিনে কাজটি শেষ করতে পারবে, বুঝেছে, 15 দিনে কাজটি শেষ করতে পারবে। পরের প্রশ্ন কী আছে, দেখো যে এখানে কোনো একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখাও কজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি কতজন। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, উভয় বিষয়ে A+ পায়নি কতজন, সেটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, যে প্রথমে আমরা তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ধরি, তাহলে বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী, ধরি
বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান 100 জন। তাহলে এবার আমরা লিখতে পারি যে টোটাল কতজন ছিল, শুধু বাংলায় কত পেয়েছিল, বাংলায় পেয়েছিল কত হবে, যেহেতু প্রথমে বলা হচ্ছে কি প্রথমে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, আমরা লিখতে পারি যে যেহেতু উভয় বিষয়ে পেয়েছে তোমাদের, উভয় বিষয়ে কতজন পেয়েছে, উভয় বিষয়ে পেয়েছে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে 65% এ প্লাস পেয়েছে, 65% এ প্লাস পেয়েছে। কেমন? তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব 100 জন পরীক্ষার্থীর মধ্যে, তাহলে মোট পরীক্ষার্থী কত জন ছিল, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা ধরলাম 100 জন ধরেছি। আর এখানে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে, যেহেতু 120 জন হয়েছে, তাহলে 100 জনের মধ্যে শতকরা 100 জনের মধ্যে শতকরা 100 জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65 জন। তাহলে 65 জন এ প্লাস পেয়েছে। তাহলে আবার লিখতে পারি যে একজন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, এ প্লাস পেয়েছে আমরা লিখব 65 বাই কত হবে 100 জন। আর মোট পরীক্ষার্থী যেহেতু বলা হয়েছে আমাদের 120 জন মোট পরীক্ষার্থী, সেক্ষেত্রে লিখতে পারি 120 জনের মধ্যে পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, এ প্লাস পেয়েছে কত হবে 65 বাই 100 ইন্টু 120। তাহলে 0 কাটবো, তাহলে 5 দুগুণে 10, 5 একে 5 আর 5 তিনে 15 আর 2 6 12, 13 6 সমান কত হবে 13 6 78, 13 গুণিতক 6 সমান কত হবে 78 জন। 78 জন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। অতএব উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে সমান 78 জন। আবার উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, সেক্ষেত্রে আমরা লিখব উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন, উভয় বিষয়ে যে এ প্লাস পায়নি তার সংখ্যা কত হবে। প্রথমে আমরা যেহেতু বাংলায় কত পার্সেন্ট পেয়েছিল, বাংলায় পেয়েছিল 85% বাংলায় পেয়েছিল, তাহলে বাংলায় কত পেয়েছিল, আবার বাংলায় এ প্লাস পেয়েছে, বাংলায় এ প্লাস পেয়েছে 65 জন এ প্লাস পেয়েছে। কজন এ প্লাস পেয়েছে, 65 জন এ প্লাস পেয়েছে। 65 জন লিখলাম। অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, অঙ্কে এ প্লাস পেয়েছে 70 জন। আর এক্ষেত্রে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, উভয় বিষয়ে বাংলা আর অঙ্কে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, এ প্লাস পেয়েছে কতজন 65 জন, 85 জন। 100 জনের মধ্যে 100 জন পরীক্ষার্থীর মধ্যে ধরেছিলাম। এ দেখো 100 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলায় পেয়েছে 65 জন, আর অঙ্কে এ প্লাস পেয়েছে 100 জনের মধ্যে 70 জন, আর 100 জনের মধ্যে এ প্লাস পেয়েছে কত হবে 85 জন। এই 65 জন এগুলো হচ্ছে 100 জনের মধ্যে। এবার আমরা লিখব তাহলে 120 জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস পেয়েছে কতজন, তাহলে আমরা লিখতে পারি যে 120 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলায় এ প্লাস পেয়েছে, দেখো অতএব 120 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলায় এ প্লাস পেয়েছে সমান 120 গুণিতক কত হবে, যেহেতু 20 জন বাংলায় পেয়েছে, শুধুমাত্র বাংলায় কত বাংলায় পেয়েছে কতজন
85% পেয়েছে। অতএব আমরা লিখতে পারি যে এক্ষেত্রে আরেকটা স্টেপ হতো, শুধু বাংলা এ প্লাস পেয়েছে কতজন, শুধু বাংলায় এখানে লিখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, এ প্লাস পেয়েছে 85% থেকে, যেহেতু 85 ছিল কি 85 ছিল উভয় আচ্ছা বাংলায় 85% ছিল, এখানে বাংলায় 85% ছিল তোমাদের, বাংলায় এখানে কত ছিল, বাংলায় ছিল তোমাদের এখানে বাংলায় 85 জন, এখানে 65 হবে না 85 জন, 85 জন বাংলায়, বাংলায় 85 জন, 85 জন। এবার আমরা লিখতে পারি যে 85 মাইনাস কী হবে, 85 মাইনাস 65 সমান কত হবে, সমান 20 জন। 20 জন কতজনের মধ্যে 20 জন হবে, 100 জনের মধ্যে, অর্থাৎ 20 বাই কত হবে, 20 বাই 100 সমান কত হবে, 0 0 একটা করে কেটে দাও, কত হচ্ছে 12 দুগুণে কত হবে 24 জন, কতজন 24 জন। তাহলে 120 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা এ প্লাস পেয়েছে কতজন, 24 জন পেয়েছে। আবার কি বলা হচ্ছে, আবার অঙ্কে দেখো, তাহলে অঙ্কে কী হবে, শুধু এবং শুধু অঙ্কে, শুধু বাংলায় হয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত হবে, 70% ছিল, 70 বিয়োগ কত হবে 65 বাদ, 65 বাদ কত হবে, সমান কত হবে, সমান 5 জন। অতএব 120 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, তাহলে 120 গুণিত কত হবে 5, অর্থাৎ 5/100 সমান একটা 0 কাটো 0, 5 দুগুণে কত হবে 10, 2 6 12 সমান 6 জন, 6 জন। এবার আমরা লিখতে পারি যে মোট এ প্লাস পাওয়ার পরীক্ষার্থীর সংখ্যা কত হবে, অতএব এক্ষেত্রে বাংলায় কত পেয়েছে 24 জন, আর আচ্ছা বাংলা হচ্ছে এটা অঙ্ক হবে, মধ্যে 120 জন পরীক্ষার্থীর মধ্যে অঙ্কে লেখো, অঙ্কে এখানে তোমাদের অঙ্ক আছে, অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, এই অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। তাহলে আমরা পেয়েছি উভয় বিষয়ে কতজন পেয়েছিল, উভয় বিষয়ে 78 জন ছিল। তাহলে এবার মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা, অতএব মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা সমান উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন প্লাস কত হবে, এই ক্ষেত্রে বাংলা পেয়েছে 24 জন আর অঙ্কে পেয়েছে 6 জন। তাহলে মোট কতজন এ প্লাস পেয়েছে, মোট 78 24 6 যোগ করলে কত হবে 108 জন, 108 জন এ প্লাস পেয়েছে। এবার লিখতে পারি যে কোনো বিষয় এ প্লাস পায়নি, যে কোনো বিষয় এ প্লাস পায়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা কত হবে, যে উভয় বিষয়ে, অতএব উভয় বিষয়ে এ প্লাস না পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা সমকত হচ্ছে 120 থেকে আমরা কত বাদ দেবো, 108 বাদ দেবো, সমান কত হবে 12 জন। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে উভয় বিষয় এ প্লাস পেয়েছে কতজন, 78 জন পেয়েছে, এদিকে আমরা 78 জন করেছিলাম, উভয় বিষয় এ প্লাস পেয়েছে কতজন, 78 জন, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে প্রথমে কি লিখেছিলাম, যে ধরি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 100 জন, 100 জন ছিল, শতকরা 100 জনের মধ্যে কত হবে, 100 জনের মধ্যে তাহলে এ প্লাস পেয়েছে কত হবে 65% এ প্লাস, 65 জন এ প্লাস পেয়েছে। তাহলে 100 জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত হবে 65 জন, আমরা ঐকিক নিয়মের সাহায্যে কী করেছি 78 জন বের করেছি, অর্থাৎ উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত হবে 78 জন। আবার বাংলা এ প্লাস পেয়েছে কতজন, শতকরা 100 হলে 100 জনের মধ্যে 85 জন কী হয়েছে এ প্লাস পেয়েছে, আর অঙ্কে শতকরা 100 জনের মধ্যে এ প্লাস পেয়েছে কত হবে 70 জন, আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে শতকরা কত হবে 65 জন, বুঝেছে। এবার আমরা কী করলাম, এরা যেহেতু বাংলায় শুধুমাত্র বাংলা এ প্লাস পেয়েছে কতজন, শুধু বাংলা এ প্লাস পেয়েছে কতজন লিখেছিলাম আমরা, 85% কী ছিল, 85% ছিল বাংলায়, আচ্ছা
বাংলায় এ প্লাস পেয়েছে, বাংলায় 85% এ প্লাস পেয়েছে, অর্থাৎ কী বললাম আমরা 85 থেকে 65 বাদ দিলাম, 20 জন হয়েছে। 120 জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা এ প্লাস পেয়েছে কতজন? 120 গুণিত 20/100 সমান 24 জন। আবার শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? 70 থেকে আমরা 65 বাদ দিলাম, 5 জন হচ্ছে। 120 জন পরীক্ষার্থীর মধ্যে অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন? হবে 6 জন। অঙ্কে 6 জন পেয়েছে। এবার আমরা এরপর কী করলাম, তাহলে মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কত করলাম আমরা? মোট যত এ প্লাস পেয়েছে কত হবে? মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? 78 + 24 + 6 যোগ করলাম, যোগ করতে কত হলো? 108 জন। তাহলে উভয় বিষয়ে এ প্লাস না পাওয়ার পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে 120 থেকে আমরা 108 জন 8 বাদ দিলাম, কত হচ্ছে? 12 জন। ঠিক আছে, এই দুটো অ্যান্সার হবে, একটা 78 আর একটা 12। পরের প্রশ্ন ছিল, পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, একটি পাত্রে সিরাপ ও জল 4:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে সিরাপ ও জল 5:1 অনুপাতে মেশানো আছে। ওই দুটি পাত্র থেকে কী অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত সিরাপ ও জলের অনুপাত 5:4 হবে। তো প্রথমে তোমরা ধরি প্রথম পাত্র থেকে এক্স অনুপাতে এবং দ্বিতীয় পাত্র থেকে ওয়াই অনুপাতে মিশ্রণ নেওয়া হলো। এরপর দেখো প্রথম পাত্রের সিরাপে অনুপাতিক ভাগার কত হবে? 4/9। আর জলের অনুপাতিক এবং জলের অনুপাতিক ভাগার কত হবে? 5/9। আবার দ্বিতীয় পাত্রে কী বলা হচ্ছে? দ্বিতীয় পাত্রে সিরাপের আনুপাতিক ভাগার কত হবে? 5/6 এবং জলের আনুপাতিক ভাগার কত হবে? 1/6। এবার পরে লেখো, প্রথম পাত্রে এক্স এর মধ্যে সিরাপের পরিমাণ কত হবে? x × 4/9 = 4x/9। আর জলের পরিমাণ কত হবে? x × 5/9 × 5x/9। এবার দ্বিতীয় পাত্রে চলে এসেছি আমরা। দ্বিতীয় পাত্রে কী বলা হচ্ছে? দ্বিতীয় পাত্রে বলা হচ্ছে এই ওয়াই এর মধ্যে সিরাপের পরিমাণ হবে y × 5/6 = 5y/6 এবং জলের পরিমাণ কত হবে? y × 1/6 × y/6। এবার আমরা এই দুটোকে আমরা সিরাপ আর জল, দুটি পাত্রের মোট সিরাপ আর দুটি পাত্রে মোট জলের পরিমাণ আমরা যোগ করে নেব। দেখো দুটি পাত্রের মোট জল যদি আমরা যোগ করি, মোট সিরাপ, উপরটা মোট সিরাপ, দুটি পাত্রের মোট সিরাপ হচ্ছে, প্রথম পাত্রের মোট সিরাপ ছিল 4x/9 এবং দ্বিতীয় পাত্রের মোট সিরাপ ছিল 5y/6। এই দুটোকে আমরা যোগ করলাম। যোগ করার পর আবার মোট জলকে, দুটি পাত্রের মোট জলকে আমরা যোগ করেছি। দুটি পাত্রের মোট সিরাপ থেকে দুটি পাত্রের মোট জল আমরা যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা কত হবে? 5:4 অনুপাত হবে। তাহলে এক্ষেত্রে আমরা কাটাকাটি করলাম। তাহলে 6 আর 9 প্লাস কত হলো? 18 হলো। 18 অর্থাৎ কত হলো? 4 দুগুণে 8, অর্থাৎ 9 দুগুণে 18, 2 4 দুগুণে 8, 8 8x প্লাস, আর 6 3 18, 3 আর 5 3 15, 15y। আর নিচেরটাও সেই একই রকমভাবে হলো। এবার 9 দুগুণে 18 আর 5 দুগুণে 10x হলো, 6 3 18 আর 3y হলো। আর 18 কেটে দিলাম আমরা। এবার কী করলাম আমরা? এবার 8x + 15y এর সঙ্গে 4 গুণ করলাম, আবার 10x + 3y এর সঙ্গে 5 গুণ করলাম। এখানে গুণফল কত হলো? 32x + 60y = 50x + 15y। ঠিক আছে, এবার এক্স চলগুলো আমরা বাম দিকে রাখলাম আর ওয়াই চলগুলো আমরা ডান দিকে রাখলাম। এবার এক্স চলগুলো বিয়োগ করলাম আর ওয়াই চলগুলো বিয়োগ করলাম। কত হলো? 18x + 45y আর বা xy = 5/2। কাটাকাটি করতে 45/18 ছিল, কাটাকাটি করছে 9 দুগুণে 18, 9 5 45, 5/2, অর্থাৎ x/y = কত হলো? 5:2। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তার পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে একটি কাজে কি বলা আছে? একটি কাজ মেরি ও ডেভিড যথাক্রমে 10 দিনে 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে এবং পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেলে মারিয়া এসে একা কাজটি 4 দিনে শেষ করলো। যদি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো, তবে কত দিনে কাজটি শেষ করতো তা হিসাব করো। তাহলে এই গণিতটা আমি আগের পূর্বে মডেল স্কুলগুলো করে দিয়েছি। আর এটা দেখো, এটার কোনো পড়ার প্রয়োজন ছিল না। প্রথমে লেখা, ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। তাহলে প্রথমে আমরা লিখব মেরি ডেভিডকে, আমরা যদি মেরি একা 10 দিনে কাজ করে এক অংশ যদি করি, অর্থাৎ মেরি একা 10 দিনে কাজ করে এক অংশ।
একাংশ। তাহলে মেরি যদি একা একদিনে করে, তাহলে একদিনে যদি করে একদিনে কাজ করে কত হবে 1/10 1/10 তাহলে 1/10 একদিনে করে, একদিনে কত করে 1/10। আবার মেরি একা যদি 4 দিনে কাজটি করতো সেক্ষেত্রে হতো মেরি একা 4 দিনে কাজ করে 1/10 গুণিত কত হচ্ছে 4 সমান কত হবে সমান 2 আর 5 2/5 অংশ। এবার মেরি গেল, মেরি। এরপর ডেভিড যদি আসে, ডেভিড একা 15 দিনে কাজ যদি করে, ডেভিড 15 দিনে কাজ করে 1 অংশ। আর ডেভিড যদি একদিনে কাজ করতো তাহলে সেক্ষেত্রে কত অংশ কাজ করতো 1/10 অংশ কাজ করতো। আর ডেভিড বলা হচ্ছে ডেভিড যদি 5 দিনে কাজ করতো, ডেভিড একা 5 দিনে কাজ করে 1/15 গুণিতক 5 সমান 5 3 কত হচ্ছে 15 1/3 অংশ। এরপর আমরা লিখব মেরি ও ডেভিড, অতএব মেরি ও ডেভিড দিনে মোট কাজ করে, মানে একদিনে মোট কাজ করে তাহলে 2/5 ছিল আর প্লাস 1/3 এই দুটোকে যোগ করব আমরা, সমান কত হবে তাহলে 5 3 15 আর 3 2 6 আর 5 3 15 হ্যাঁ 5 সেক্ষেত্রে হবে 5 হবে, অর্থাৎ 5 3 15 আর 5 3 15 আর 3 3 2 6 আর কত আছে এখানে এক আছে আর 3 5 15 5 1 5 কত হলো সমান তাহলে 11 কত হচ্ছে 15 অংশ। তাহলে মেরি ও ডেভিড একদিনে মোট কাজ করে কত হবে একদিনে মোট কাজ করে তাহলে 2/5 যুক্ত 1/3 সমান কত হবে 11/15 অংশ 11/15 অংশ। এবার বাকি কাজ কত হবে, অতএব বাকি কাজ কত হবে, বাকি কাজ 1 বিয়োগ 11 কত হবে 15। সম্পূর্ণ অংশ যদি আমরা 1 অংশ ধরি সেক্ষেত্রে 1 অংশ থেকে 11/15 অংশ বাদ দিলে কত হবে সমান তাহলে কত হবে 15 বিয়োগ 11 কত হচ্ছে 15 সমান কত হবে 4/15 অংশ 4/15 অংশ। আবার মারিয়া এসে 4 দিনে কাজটি সম্পন্ন করেছিল। মারিয়া 4 দিনে কাজ করে 4/15 অংশ। মারিয়া একদিনে কাজ করে কত কত হবে তাহলে কত হবে 4 একদিন কাজ করবে 4/15 গুণিতক 4 অংশ সমান কত হচ্ছে সমান তাহলে 15 আচ্ছা কাটাটি করবো 4 4 কেটে দাও কত হবে 1/15 অংশ 1/15 অংশ। তাহলে এবার অতএব আমরা কি লিখবো, অতএব মেরি ডেভিড ও মারিয়া একদিনে একত্রে মোট কাজ করে 1/10 প্লাস 1/15 প্লাস 1/15 অংশ সমান আমরা 10 15 যদি লসাগু করি কত হবে সেক্ষেত্রে 30 হবে, লসাগু 30 হবে আর উপরে 10 3 30 3 15 2 30 2 আর 15 2 30 2 অংশ সমান কত হবে তাহলে 3 2 5 6 7 7/30 অংশ।
সুতরাং তিনজনে একসাথে কাজ করলে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে কত হবে 1/7 বাই কত আছে 30 সমান 30 গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 1 গুণিতক 30 বাই কত হচ্ছে 7, কত হবে 30/7 দিন বা সমান 30/7 মান কত হবে 7 3 21 7 4 28 4 পূর্ণ 2 বাই কত হবে 7 দিন। তাহলে কতদিনে কাজটি করতো 4 পূর্ণ 2/7 দিনে। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন দেখা আছে, দেখো চলে এলাম আমরা নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উৎপাদকে বিশ্লেষণ করো। x4 - 7x² + 12 বলা আছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলা আছে x4 - 7x² + 12। তাহলে এই ক্ষেত্রে আমরা উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি। তোমাদের প্রশ্নটা ছিল 4-এর 1-এর দিকের প্রশ্নটা ছিল 4-এর 1-এর প্রশ্ন কি ছিল, উৎপাদক বিশ্লেষণ x4 - 7x² প্লাস কত হবে 12 প্লাস হচ্ছে 12 ইকুয়ালস টু আমরা করব প্রথমে মধ্যপদের শখটা আমরা করব 12কে ভাঙবো 4 3 12, 4-এর সঙ্গে যদি 3 আমরা যোগ করি কী হতে হবে 4 3 7 হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব যে x4 মাইনাস কত হচ্ছে 4 3 4 প্লাস কত হচ্ছে 3 ইন্টু x² প্লাস কত হবে 12 ইকুয়ালস টু কী হবে x4 - 4x² মাইনাস প্লাসে মাইনাস 3x² প্লাস 12 ইকুয়ালস টু কত হবে, দুটো করে সংখ্যা নিচে থাকতো কত হচ্ছে। তাহলে আমরা যদি x² যদি আমরা কমন নিই, তাহলে x² কমন নিলে তাহলে x² - 4 আবার কত হচ্ছে মাইনাস কত হচ্ছে মাইনাস, এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 3 কমন নিই, 3 কমন নিলে x² মাইনাস যদি কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে, আর 3 4 12 4 সংখ্যা কত হচ্ছে, অর্থাৎ x² -4 আর একটা হচ্ছে x² -3। তাহলে সমান কত হবে, x²টাকে যদি আমরা ভেঙি তাহলে 2-এর বর্গ হয়ে যাবে, অর্থাৎ x² এর হোল স্কোয়ার মাইনাস 2-এর হোল স্কোয়ার, আর এখানে x² -3 সমান কত হবে a² - b², অর্থাৎ a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x +2 ইন্টু x -2 আর কত আছে তাহলে x² -3। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে গসাগু নির্ণয় করো, বলেছে x² - 1 a³ - 1 a² প্লাস a -2। এটা তোমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হচ্ছে স্কোয়ার। তারপরে আমরা গসাগুটা প্রথমে নির্ণয় করব, এটা তোমরা অবশ্যই পারতে, আর লসাগুটাও তোমাদের আগে করে দেওয়া হয়েছে। এই গসাগুটা তোমরা অবশ্যই পারবে, কেমন, এটা আমি করে দিচ্ছি না, অত্যন্ত সহজ এই লসাগু। আচ্ছা, তো চলো আমরা গসাগুটা করে ফেলি x² - 1। আচ্ছা, লসাগুটা দুটোই করে দিচ্ছে, চলো। প্রথম বলা আছে a² - 1, অর্থাৎ এটা হচ্ছে গসাগু 4-এর 2-এর দিকেরটা। গসাগু বলেছে x² - 1 ইকুয়ালস টু কি করবো আমরা, তাহলে 1কে স্কোয়ার দিলে কত হবে, তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তারপরে আছে a³ -1, তাহলে কত হবে, তাহলে ক্ষেত্রে a -1 ইন্টু a² প্লাস a প্লাস 1। তারপর হচ্ছে তাহলে a², তারপরটা হচ্ছে a² প্লাস a প্লাস -2, অর্থাৎ এক্ষেত্রে আমরা উৎপাদক যদি বিশ্লেষণ করি তাহলে a² প্লাস 2 - 1 ইন্টু a -2 ইকুয়ালস টু a² প্লাস কত হচ্ছে 2a মাইনাস 2 সমান দুটো কমন নাও, অর্থাৎ a কমন নিলে তাহলে a প্লাস 2 হচ্ছে, আর এখানে মাইনাস আছে, -1 যদি কমন নিয়ে কী হবে, তাহলে এক্ষেত্রে a প্লাস 2 হয়ে যাবে। কী পেলাম আমরা, a প্লাস 2 ইন্টু a মাইনাস 1।
বোঝা গেছে? অত্যন্ত সহজ। এখানে গসাগু কত হবে? অতএব গসাগু সমান কত হবে? গসাগু সমান, দেখো তিনটি রাশির মানে কোন রাশিটা মিল খাচ্ছে? শুধুমাত্র দেখতে পাচ্ছি -1, এ -1টা কমন কমন হচ্ছে, তাহলে এ ওয়ান গসাগু কত হবে? a-1, বুঝেছে? এরপর লসাগুটা যেটা রয়েছে তোমাদের 4-এর 2-এর অথবা, দেখো 4-এর 2-এর অথবা 4-এর 2-এর অথবা কি আছে? অথবাটা কি আছে? তাহলে কি আছে রয়েছে, এখানেও তিনটি রয়েছে, তিনটি পদ রয়েছে, রাশিমালা রয়েছে। তাহলে প্রথম রাশিমালা হচ্ছে এ বি এর 4 - 8 এ বি। এখানে দেখো কমনটা কি দেখে নিই আমরা, কমনটা এ বি, অর্থাৎ এ বিটা কমন আছে। এ বি যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে? তাহলে বি কিউব থাকছে, বি কিউব মাইনাস কত হবে? 8, বি কিউব -8। তাহলে এবার আমরা কী করবো? তাহলে এ বি দেওয়ার পর আমরা কী করবো? তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী দেবো বি এর হোল কিউব মাইনাস 2-এর হোল কিউব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু এ বি থাকলে তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে অর্থাৎ বি -2 ইন্টু তাহলে বি স্কোয়ার মাইনাস বি আর 2 বি, মানে মাইনাস হলে এটা প্লাস হবে, প্লাস 2b আর প্লাস 2 4 4। এরপরে আছে একটা দ্বিতীয় বন্ধনী দিই, তাহলে কী হলো? ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে এ বি ইন্টু তাহলে বি -2 পাচ্ছি একটা, আর বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এর পরেরটা আছে দেখো, তাহলে এ স্কোয়ার বি 4 প্লাস 8 এ স্কোয়ার বি। এক্ষেত্রে দেখো কমনটা কী পাবো? দেখতে পাচ্ছি কমন এ স্কোয়ার দুটো আছে, আর বি 4 আছে, বি একটা আছে, অর্থাৎ এ স্কোয়ার বিটা কমন আসবে। তাহলে এ স্কোয়ার বি যদি কমন আসে তাহলে এখানে কী পড়ে থাকবে? তাহলে বি কিউব পড়ে থাকবে, বি কিউব প্লাস কত হবে? 8, বি কিউব প্লাস 8 পড়ে থাকবে সমান, তাহলে তাহলে এই ক্ষেত্রে হবে তাহলে এ স্কোয়ার বি ইন্টু কী হবে? ইন্টু আমরা বি এর হোল কিউব করব প্লাস 2-এর হোল কিউব করব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব, ইকুয়ালস টু কত হবে? এ স্কোয়ার বি ইন্টু কী হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ বি প্লাস 2 ইন্টু তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, 2×4 হয়ে যাবে। তাহলে কত হলো? তাহলে এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে এর পরের হচ্ছে রাশিমালাটা রয়েছে লসাগু, তোমাদের রাশিমালা পরের লাস্ট রাশিমালা কী আছে? এ বি 4 - 4 এ বি স্কোয়ার সমান কী হবে? তাহলে এ বি 4 - 4 এ বি স্কোয়ার। তাহলে এখানে কী কমন আসবে? কমন আসবে দেখতে পাচ্ছি আমরা, তাহলে বি স্কোয়ার আছে আর এ আছে, অর্থাৎ এ বি স্কোয়ার কমন নেব। এ বি স্কোয়ার যদি কমন নিয়ে তাহলে কত পড়ে থাকবে? তাহলে বি স্কোয়ার -4 পড়ে থাকছে সমান, তাহলে এ বি স্কোয়ার থাকছে ইন্টু তাহলে এক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার আর মাইনাস 2-এর স্কোয়ার, 2-এর হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে হবে দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দিলাম, কত হলো? এ বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হলো? তাহলে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 হয়েছে। এবার আমরা অতএব লসাগু কত হবে? অতএব লসাগু সমান কত হচ্ছে? লসাগু হবে, দেখো কী কী কমন পাচ্ছি? সর্বোচ্চ ঘাত কত হবে? এ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে আমরা এ স্কোয়ার পাচ্ছি, এ এর সর্বোচ্চ ঘাত এ স্কোয়ার, আর বি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে বি স্কোয়ার। আর তারপর একটা কী পাচ্ছে দেখো, বি -2 আছে কোথাও, হ্যাঁ বি -2 পাচ্ছে, বি -2 বি প্লাস 2 পাচ্ছে, বি -2, আচ্ছা বি প্লাস 2 পাচ্ছে। তারপরে হচ্ছে আর কি পাচ্ছি? তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 পাচ্ছে একটা, বি স্কোয়ার প্লাস আছে দুটো আছে, প্রথমে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 একটা পাচ্ছে, আবার পাচ্ছে একটা বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 পাচ্ছে। এটা হচ্ছে তোমাদের লসাগুর সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলা আছে? 5-এর একেরটা দেখো, আমরা গসাগু লসাগু কমপ্লিট করে ফেলেছি। তারপরে দেখো 5-এর একেরটাও সমাধান করো। এক্স প্লাস 1/7 প্লাস এক্স ইকুয়ালস টু 3x - 4/14 প্লাস 6। চলো আমরা এই সমাধানটা সমাধান করি, এই প্রশ্নটা সমাধান করি। চলো কি বলা আছে? তাহলে x+1 বলা আছে প্রথমে, x+1
এক্স প্লাস ওয়ান বলা হচ্ছে বাই 7, তারপরে প্লাস এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 4 বাই কত হচ্ছে 14 প্লাস 6। তাহলে এক্ষেত্রে আমরা করবো বা 7-এর সঙ্গে এক্স আমরা গুণ করে ফেলি, তাই না? তাহলে কত হচ্ছে, তাহলে এক্স প্লাস 1 প্লাস কত হবে 7x বাই 7 ইকুয়ালস টু 3x মাইনাস 4 প্লাস 14 6 14 6 4 24 4 হাতে 2 6 6 7 8 84 14 6 84 6 4 24 4 হাতে 2 6 6 1 7 8 84 হচ্ছে বাই হচ্ছে 14। বা আমরা কি করবো, এই 7 আর নিচের সংখ্যাগুলো কেটে দিই, 7 দুগুণে কত হচ্ছে 14, বা 2-এর সঙ্গে এই রাশির আমরা গুণ করব, বা এই রাশিটা আগলে লিখি। তাহলে 3x মাইনাস 4 প্লাস 84 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 2-এর সঙ্গে আমরা এই রাশিটা গুণ করব এক্স প্লাস 1 প্লাস 7x, বা 3x এটা গুণ করে ফেলি আমরা। তাহলে 3x মাইনাস 4 প্লাস 84 ইকুয়ালস টু কত হবে 2x প্লাস 1 প্লাস 2 প্লাস 7 দুগুণে 14x, বা এক্স চলগুলো আমরা একদিকে লিখবো। তাহলে কত হচ্ছে, এখানে 3x আছে, এখানে 2x আছে, 3x আর মাইনাস 2x ইকুয়ালস টু, তাহলে 2 আর এখানে 14x আছে, মাইনাস 14x ইকুয়ালস টু 2 আছে 2 আর মাইনাস 4 আর প্লাস 84, অর্থাৎ এক্ষেত্রে কী করবো আমরা যোগ বিয়োগ করবো। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে দিই, 84 থেকে 4 বাদ দিই, কত হচ্ছে, এখানে 84 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 80 হচ্ছে, অর্থাৎ মাইনাস 80, বা এখানে কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 16, তাহলে 3x মাইনাস 16x ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 78, বা এখানে কত হচ্ছে 16 থেকে 13 বাদ দেওয়া কত হবে 13x হচ্ছে 3 বাদ দিলে কত হচ্ছে 13x ইকুয়ালস টু মাইনাস 13x আর মাইনাস 78x, মাইনাস 5টা তুলে দাও, দেওয়ার পর কী করবে, বা x ইকুয়ালস টু 78 বাই কত হবে 13 6 78 সমান 6, অতএব এক্স ইকুয়ালস টু কত হলো 6। তারপর প্রশ্ন দেখো, বলা আছে 5-এর 2-এরটা বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 এবং 1/x ইকুয়াল প্লাস 1/y ইকুয়ালস টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করতে হবে। এখানে মানটা রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, আর এবার একটা রয়েছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 3 হলে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা গণিতের সমাধান করি। চলো আমরা প্রশ্নটা সমাধান করি। তাহলে বলা আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 বলা আছে, আবার বলা হচ্ছে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কত হচ্ছে 2 হচ্ছে, আর আমাদের সমাধান করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত। চলো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা তো মডিফাই করা যাবে না, এটাকে একটু যদি আমরা মডিফাই করি সেক্ষেত্রে হবে, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 2, বা এক্স প্লাস ওয়াই এর মান বলা হচ্ছে কত হবে 2, অর্থাৎ কত হচ্ছে 2 বাই কত হবে এক্স প্লাস ও এক্স বাই এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে, তাহলে 2 একে 2 অর্থাৎ 1, তাহলে এক্স ওয়াই এর মান পেলাম 1 আর এক্স প্লাস ওয়াই এর মান পেলাম কত হবে 2। এক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আমরা যদি খুব বসাই তাহলে কি সেক্ষেত্রে হবে, বা তাহলে বানার সমান দাও, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, 2 এর হোল কিউব ও মাইনাস 3 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, তার কত হচ্ছে 2 এর কিউব কত হচ্ছে 8 মাইনাস আর 3 দুগুণে কত হচ্ছে 6 সমান 8 থেকে 6 বাদ কত হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত হচ্ছে 2। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো গুণফল নির্ণয় করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চলো আমরা এই গুণফলটা সমাধান করি। দেখো বলা আছে 5-এর বলা আছে 3-এর দাগেরটা 5-এর 3-এরটা গুণফল নির্ণয় করতে বলা হচ্ছে যেটা হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এর সঙ্গে গুণ করতে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর গুণফল হবে, আমরা জানি যে একটা সূত্র জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস জেড কিউব প্লাস সি কিউব মাইনাস মাইনাস 3 এ বি সি, এর সূত্র হচ্ছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এর সঙ্গে গুণ হবে এ প্লাস বি প্লাস সি। এই সূত্রানুযায়ী হচ্ছে এটা হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর উত্তর হবে তোমাদের এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড, এটা হবে তোমাদের উত্তর। অথবা তোমরা একটা করে যদি তোমরা গুণ করো সেক্ষেত্রে কিন্তু উত্তরটা বেরোবে। এক্সের সঙ্গে এই টোটালটা গুণ করবে প্রথমে, আবার ওয়াইয়ের সঙ্গে এই টোটালটা গুণ করবে, আবার জেডের সঙ্গে টোটাল গুণ করলে সবগুলো যদি যোগ করি কাটাকাটি করলে কিন্তু এই উত্তরটা বেরোবে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে দেখো 4 দাগের প্রশ্ন, সরল করো 1/x minus 1 plus 1/x plus 1 plus 2x by x square plus 1 plus 4x cube by x square plus 1। তাহলে চলো আমরা এই সরলটা সমাধান করি। দেখো প্রশ্নটা তুলে ফেলেছি, প্রথম আমরা কি করব, এই প্রথম দুটো পদকে আমরা কি সমাধান করব, আচ্ছা ভগ্নাংশে যোগ করব। এক্ষেত্রে যোগ করলে x minus 1 ইন্টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 লসাগু করলাম এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, উপরে কী করবো তাহলে এক্স প্লাস 1 ইন্টু আর ইন্টু দেবো, ব্যাকেট দেবো না, ব্যাকেটটা তুলে দিই, প্লাস আছে সবগুলো প্লাস আছে মানে কি, তাহলে এক্স মাইনাস 1, আচ্ছা প্লাস কত আছে প্লাস 2x বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত হচ্ছে, এই দুটোকে যদি আমরা ভগ্নাংশের গুণ করি ক্ষেত্রে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 1 সূত্র হচ্ছে, তাই না। আর এক্ষেত্রে যদি আমরা প্লাস 1 মাইনাস 1 কেটে দিই কি এক্স স্কোয়ার পড়ে থাকছে, অর্থাৎ এক্স দুটো আছে অর্থাৎ 2x হচ্ছে 2x প্লাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 আর প্লাস 4x কিউব বাই কত হবে এক্স 4 প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে, এই দুটোকে যাবে যদি ভগ্নাংশ করি ভগ্নাংশ যোগ, সেক্ষেত্রে কী হবে তাহলে এক্সএস 4 হয়ে যাবে এক্সএস 4 মাইনাস 1, আর এক্ষেত্রে কী হবে তাহলে 2x, আচ্ছা 2x কিউব থেকে যাবে, তাই না, 2x কিউব থেকে যাবে। তোমরা যদি ভগ্নাংশ করো তাহলে কী হবে 2 না 4 হবে, 4x কিউব হবে। তাহলে এক্ষেত্রে আমরা ভগ্নাংশ করছি না, যদি স্টেপটা যদি জাম না দিয়ে যদি সচরাচর করি তাহলে দেখো তাহলে এইভাবে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্ষেত্রে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস তাহলে এখানে কত ছিল আগে 2 ছিল ইন্টু 2x দাও ইন্টু 2x, আর এদিকে হবে 2x আছে 2x ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না, আর প্লাস আছে 4x কিউব বাই কত হচ্ছে এক্স 4 প্লাস 1 ইকুয়ালস টু, যদি গুণ করি কত হবে 2x কিউব প্লাস 1 প্লাস 2x প্লাস 2x কিউব 2x কিউব মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2x কেটে দাও, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স 4 মাইনাস 1, আর এখানে 2x কিউব আর প্লাস 2x কিউব অর্থাৎ সমান কত হবে 4x কিউব বাই কত হবে এক্স 4 মাইনাস 1 আর পাশে আছে ফোর এক্স কিউব বাই এক্স 4 প্লাস 1, কেমন, আর এখানে দাও প্লাস 4x কিউব বাই এক্স 4 প্লাস 1, তাহলে
ইকুয়ালস টু দেবো আমরা, তাহলে কী হবে, এবার এই দুটোকে ভগ্নাংশ করবো, ভগ্নাংশ যোগ করলে কত হবে, এক্সএস ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্সএস ফোর মাইনাস ওয়ান, তাহলে ফোর এক্সএস কিউব প্লাস ইন্টু, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হবে, অর্থাৎ এক্সএস ফোর প্লাস ওয়ান প্লাস ফোর এক্সএস কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার গুণ করবো আমরা, তাহলে ফোর এক্স কিউবের সঙ্গে এক্স ফোর যদি গুণ করি কত হবে, ফোর এক্স সেভেন প্লাস ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স সেভেন মাইনাস ফোর এক্স কিউব, তাহলে ফোর এক্স কিউব কেটে দাও, কত হবে, এটা হবে তাহলে এক্সএস এইট মাইনাস ওয়ান সমান কত হবে, তাহলে ক্ষেত্রে দুটো কেটে গেলে কী হবে, কত হবে, চার চার আট, অর্থাৎ এইট এক্স সেভেন বাই এক্সএস এইট মাইনাস এইট। বুঝে গেছে? চলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা একটু। পরের প্রশ্ন দেখা আছে, দেখো যে 6 থেকে চলে এলাম আমরা, বলেছে 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশে 30%, অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি হয়। সমীকরণ গ্রহণ করে সমাধান করো। চলো আমরা এই গণিতের সমাধানটা করে ফেলি। চলো প্রথমে লিখবে, ধরি দুটি সংখ্যা, দুটি অংশ, ধরো দুটি অংশ হলো এক্স এবং ওয়াই। তাহলে সমস্যা অনুযায়ী আমরা দুটি সমীকরণ তৈরি করতে পারি। এক্ষেত্রে প্রথম সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, 830। আর এক্ষেত্রে হবে তাহলে এরপর 2 নম্বর সমীকরণ হবে। 2 নম্বর সমীকরণ যেটা হবে, বলেছে একটি অংশের কত পার্সেন্ট, বলা আছে 30%, একটি অংশের 30% আর অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু কত হবে, 30 বাই কত হবে 100, তাই না, 30 বাই 100 ইকুয়ালস টু কত হবে, আর অপর অংশে ওয়াই ইন্টু কত হবে, 40 বাই 100 অপেক্ষা কত বেশি, 4 বেশি। তাহলে এক্ষেত্রে আমরা করতে পারি, দেখো তাহলে 0 0 একটা কেটে দাও, 3 বাই 10, অর্থাৎ কত হচ্ছে 3x, বলা আছে 3x বাই 10 হচ্ছে, আর ইকুয়ালস টু কত হচ্ছে, এক্ষেত্রে 0 0 কেটে দাও, আর এখানে কত হবে y, অর্থাৎ 4y বাই 10 প্লাস 4 বা তাহলে 3x বাই 10 ইকুয়ালস টু 4y বাই প্লাস 10 সারে 40 বাই কত হচ্ছে 40 বাই 10, এই 10টা তুলে দাও, তাহলে বা কত হচ্ছে 3x ইকুয়ালস টু কত হবে 4y প্লাস 40, 4y বা প্লাস 40 হচ্ছে, তাহলে বা আমরা লিখতে পারি যে 3x মাইনাস 4y ইকুয়ালস টু কত হচ্ছে 40। আমরা এই পর্যন্ত লিখলাম, কেমন? এবার বলেছে যে প্রথম সমীকরণ আমরা দেখেছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 830 ছিল, এটাকে যদি আমরা চেঞ্জ করি বা, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, 830 মাইনাস এক্স। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলে, এটা 1 নম্বর সমীকরণ। আর এই 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণের মানটা আমরা এই 2 নম্বর সমীকরণ মানের ক্ষেত্রে বসাবো। তাহলে ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান ছিল 830 মাইনাস এক্স, 830 মাইনাস যদি এক্স বসাই, তাহলে এই সমীকরণে তাহলে 3x, আচ্ছা এক্সের ওয়াই এর মান বসিয়েছিলাম 3x মাইনাস, তাহলে 4 ইন্টু কত হচ্ছে 830 কত হচ্ছে মাইনাস এক্স ইকুয়ালস টু 40, বা এখানে কত হচ্ছে, তাহলে আমরা 8টা গুণ করে দিই, তাহলে 4টা গুণ করলে তাহলে 3x মাইনাস কত হবে, 4 0 0, 4 3 12 2 হাতে লাগে 8 4 32, একে 33, 320 মাইনাস 4x, মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু 40, বা তাহলে মাইনাস 40xটা আমরা কি এইদিকে লিখবো, তাহলে সেক্ষেত্রে হবে প্লাস হয়ে যাবে, তাহলে 3x প্লাস 4x ইকুয়ালস টু কত হবে 40 প্লাস 3320, বা 4 3 7, 7x ইকুয়ালস টু কত হবে, তাহলে 60, অর্থাৎ 3360, কেমন? বা x ইকুয়ালস টু কত হবে, 3360 বাই কত হবে 7,
7 3 7 4 7 5 35 7 4 কত হচ্ছে 28, 7 4 28, 2 5 56, 7 6 7 7 27 56, 48 0 7 0 0 কত হচ্ছে, বা এক্স ইকুয়ালস টু কত হবে 480। এক্সের মান পেলাম কত 480। অতএব প্রথম সংখ্যা কত হবে, অতএব প্রথম সংখ্যা, অতএব প্রথম অংশ একটি অংশ সমান 480 হবে। আর অপর অংশ কত হবে, তাহলে অপর অংশ, তাহলে ওয়াই যেটা ছিল, তাহলে ওয়াইয়ের মানটা আমরা বের করবো কীভাবে। প্রথম সমীকরণে ছিল কি ওয়াই ইকুয়ালস টু ছিল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে 480 ছিল। অতএব অপর সমীকরণ, অপর অংশ হবে, অপর অংশ সমান, আমরা কি করব, তাহলে কত ছিল ওয়াই ইকুয়ালস টু কত ছিল, 1 নম্বর সমীকরণটা আমরা পুনরায় লিখবো। তাহলে ওই 830 কত হচ্ছে মাইনাস এক্স ছিল, বা তাহলে ওয়াই ইকুয়ালস টু 830 মাইনাস কত হবে 480, বা ওয়াই ইকুয়ালস টু 830 থেকে 480 বাদ দাও, 480 বাদ দিলে কত হবে 350। তাহলে অতএব দুটি অংশ সমান কত হবে, দুটি অংশ কি পেলাম আমরা, একটা পেলাম 480 পেলাম একটা, আর একটা 300, অপর অংশ 350। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এখানে 2 দিকের প্রশ্ন। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, সমীকরণ গণনা করে সমাধান করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমে লেখো ধরি একক স্থানীয় অঙ্কটি হলো, একক স্থানীয় অঙ্ক হলো এক্স। দশক স্থানীয় অঙ্ক কত হবে, দশক স্থানীয় অঙ্কটি অঙ্ক কত হবে সমান 3x, 3 গুণ বলা হয়েছে। তাহলে অতএব মূল সংখ্যাটি কি হলো, অতএব মূল সংখ্যাটি হলো সমান 10 ইন্টু 3x প্লাস x সঙ্গত হচ্ছে 10 3 30, কত হচ্ছে 3x বলা আছে, অর্থাৎ 30x প্লাস x সঙ্গত হবে 31x। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে তাহলে 10x কত হবে, 10x প্লাস 3x ইকুয়ালস টু কত হবে 13x, বা তাহলে 13x প্লাস 3x কত হবে 13x হলো। এবার আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে 31x মাইনাস 13x ইকুয়ালস টু কত হবে 36, বা তাহলে 31x থেকে 13x বাদ দিলে কত হবে 18x ইকুয়ালস টু 36, বা x ইকুয়ালস টু কত হবে 36 বাই 18, 18 দুগুণে কত হবে 36। অতএব x ইকুয়ালস টু কত হলো 2 হলো, x ইকুয়ালস টু 2 হলো। অতএব একক স্থানীয় অঙ্কটা কত হবে তাহলে, অতএব একক স্থানীয় অঙ্ক সমান 2, এবং দশক স্থানীয় অঙ্ক সঙ্গত হবে, তাহলে 3 গুণিতক 2 সঙ্গত হবে 6। অতএব সংখ্যাটি টি হবে সমান 62। কেমন, চলো পরের প্রশ্ন কি আছে।
পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 7 দিকে চলে আমরা নিচের তথ্যগুলি নিচের ছকের তথ্যগুলি লেখচিত্রের ছক কাগজে আঁকো এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো। এখানে দুটি রয়েছে, এইগুলো তোমরা অবশ্যই পারবে, এই রৈখিক কিনা তোমরা অবশ্যই তোমরা ছক কাগজে দেখিয়ে দেখাতে পারবে। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। এখানে দুটো আছে, অথবা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। যেমন 8 থেকে চলে এলাম আমরা জ্যামিতিতে চলে এলাম। বলেছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা তোমাদের টেক্সট বইয়ের 195 পেজে রয়েছে, তাই 11 নম্বর জ্যামিতিটা তোমরা এটা পারবে। 2 থেকে কী হলো, প্রমাণ করো কোনো ত্রিভুজের কোন পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর হলে কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের টেক্সট বইতে 155 নম্বর পেজে আছে, 10 নম্বর প্রয়োগটা উপদ্রা দেখবে তোমরা। আর 3 নম্বর দেখো, প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 145 নম্বর পেজে রয়েছে, সেটা 7 নম্বর। কেমন, 4 থেকে প্রশ্ন দেখো, প্রমাণ করো একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম হবে। এটা তোমাদের মডেল নম্বর 2 মডেল স্কুলে 2 নম্বর মডেল স্কুলে আমি করে দিয়েছি। কেমন, চলো সেই অ্যান্সারটা দেখো। প্রথমে লিখবে ধরি এ বি সরলরেখার উপর ওয়াই জেড দুটি বিন্দু। দেখো এ বি সরলরেখা বলা হচ্ছে, এ বি সরলরেখার উপর ওয়াই জেড দুটি বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু এক্স হতে, দেখো বহিস্থ বিন্দু এক্স নিলাম আমরা, বহিস্থ বিন্দু এক্স ধরলাম, বুঝছো, এটা এক্স ধরলাম। আর এ বি বাহুর উপর বিন্দু দুটি হচ্ছে ওয়াই আর জেড যথাক্রমে। তাহলে এক্স হতে সরলরেখার উপর এক্স ওয়াই লম্ব ও ওয়াই জেড ওয়াই দ্বারা অন্য যে কোনো বিন্দু। তাহলে এখানে কী করলাম, এক্স আর ওয়াই আমরা লম্ব আমরা যুক্ত করলাম, আর এক্স আর জেড তির্যকভাবে যুক্ত করলাম। এবার প্রামাণ্য বিষয় কী আছে না, এক্স জেড গ্রেটার দেন এক্স ওয়াই। তাহলে প্রমাণ দেখো, প্রমাণ করতে হবে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই জেড কোণ সমান কত হবে 90, কত হবে 90 ডিগ্রি। এক্স ওয়াই জেড কোণ, এই কোণটা কত হবে 90 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ এটা কত হলো 90 ডিগ্রি কোণ। এবার অতএব এক্স ওয়াই জেড কোণ সমান প্লাস কত হচ্ছে এক্স জেড ওয়াই কোণ প্লাস ওয়াই এক্স জেড কোণ সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এক্স জেড ওয়াই কোণ প্লাস ওয়াই এক্স জেড কোণ সমান কত হচ্ছে ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে আমরা 90 বাদ দিলে কত হবে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এক্স জেড ওয়াই কোণ, এক্স জেড ওয়াই কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। বোঝা গেছে, এই দুটি কোণের যোগফল। আর যদি এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা 90 ডিগ্রি আমরা অবভিয়াসলি জানি, সমকোণ 90 ডিগ্রি হয়, আর অপর দুটো সূক্ষ্মকোণের যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। সেই অপর দুটো সূক্ষ্মকোণের যোগফল অর্থাৎ এই এক্স কোণ আর জেড কোণ, এই দুটো কোণের যোগফল কত হচ্ছে 190 ডিগ্রি হচ্ছে, শুধু 90 ডিগ্রি হচ্ছে। অতএব আমরা লিখতে পারি যে এক্স জেড ওয়াই লেস দেন কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে নিশ্চয়ই ছোটো হবে এক্স ওয়াই জেড। আবার এক্স জেড ওয়াই কোণটা হবে আবার কী হবে এক্স ওয়াই জেড কোণ থেকে ছোটো হবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড কোণ থেকে ছোটো হবে। আমরা লিখতে পারি এক্স ওয়াই লেস দেন হচ্ছে এক্স জেড, যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, বৃহত্তম কোণের বিপরীত বাহু কিন্তু বৃহত্তম হয়, এটা সমকোণ ত্রিভুজের সূত্র অনুযায়ী জানি আমরা। তাহলে এখানে এক্স জেড লেস গ্রেটার দেন এক্স জেড গ্রেটার দেন এক্স ওয়াই, এটা হচ্ছে তোমাদের প্রমাণিত, বুঝেছো। চলো পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে প্রমাণ করে একটি সমদ্বিবাহুর ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তাহলে এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 9-এর দাগেরটা, কোষে দেখি 9-এর 5-এর কোষে দেখি 9-এর 5-এর দাগের জ্যামিতিটা তোমরা লক্ষ্য করবে, কোষে দেখি 9-এর 5-এর দাগের জ্যামিতিটা। দেখো সেই প্রশ্নটা রয়েছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। দেখো এখানে রয়েছে প্রদত্ত ধরা যাক এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইকুয়ালস টু এসি, অর্থাৎ দুটি বাহু সমান হবে। ত্রিভুজটি দুটি বাহু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, কোন দুটি বাহু সমান হবে এবি আর এসি। ভূমি বিসিকে উভয় দিকে যদি বর্ধিত করি সেক্ষেত্রে পি ও কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চলো তারপরে প্রমাণ দেখো, এবার প্রমাণ করবো আমরা এই ত্রিভুজ। দেখো এবিসি একটি ত্রিভুজ, তার ভূমিকে এই দুটি বাহু সমান হলে তার ভূমিকে আমরা উভয় দিকে বর্ধিত করলাম, এইদিকে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে আমরা উভয় দিকে বর্ধিত করলাম। এবার প্রমাণ কি করব আমরা, যে প্রমাণ করতে হবে যে উৎপন্ন বহিকোণ দুটির পরিমাপ সমান, অর্থাৎ এসি কিউ কোণ ইকুয়ালস টু এবিপি কোণ। প্রমাণ আমরা জানি যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটির মাপও সমান হবে। আর এখন আমাদের প্রমাণ করতে হবে কিভাবে, দেখো প্রামাণ্য বিষয়ের মধ্যে
তাহলে এখন এবিসি ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি, আর যেখানে এসিবি কোণ ইকুয়ালস টু এবিসি কোণ। পি কিউ সরলরেখার উপর সি বিন্দুতে এসির দণ্ডায়মান হয়, এসি দণ্ডায়মান হয়, দেখো এসি দণ্ডায়মান হয়, এক্ষেত্রে হবে ওই দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ হচ্ছে এসিপি ও এসি কিউ কোণ। এসিপি আর এসি কিউ কোণ দুটি কোণ উৎপন্ন হয়েছে, বুঝা গেছে? অর্থাৎ পি কিউ যদি সরল কোণ হয়, এই দুটি কোণ হচ্ছে, এই দুটি কোণ একে অপরের কি হচ্ছে, পূরক কোণ। অর্থাৎ আমরা পেলাম অতএব এসিপি কোণ প্লাস আচ্ছা আর এসি কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই দুটি কোণ হবে, এই দুটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কেননা পি কিউ সরল কোণ যদি হয়, এই দুটি কোণ কী হবে? এই দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ এসিপি কোণ ইকুয়াল প্লাস এসি কিউ কোণ, বুঝেছে? আবার পি কিউ, আবার কি বলেছে? আবার পি কিউ বলা হচ্ছে, দেখো আবার পি কিউ সরলরেখার উপর বি বিন্দুতে এবি দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণ এবি কিউ কোণ ও এবি পি কোণ, বুঝেছে? তাহলে এবি কিউ কোণ প্লাস বি পি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা 3 নম্বর দেবে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। 1 নম্বর কোণটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এসিবি কোণ ইকুয়ালস টু এবিসি কোণ, তাই না? তাহলে এরপর হচ্ছে এই দুটি কোণ, এই দুটি বাহু সমান হলে তাহলে এসি বি কোণ, এই কোণ এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণের সন্নিহিত কোণ দিয়ে পরস্পর সমান হয় জানি আমরা। আর 2 নম্বর সমীকরণে দেখেছি আমরা এসিবি কোণ প্লাস এসি কিউ কোণ 180 ডিগ্রি। অর্থাৎ এসি পি কোণ আর এসি কিউ কোণ এই দুটি কোণ যোগফল কত? 180 ডিগ্রি। আবার 3 নম্বর বলা আছে এবি কিউ কোণ, এ বি কিউ কোণ, আর বলা আছে এসি কিউ কোণ বলা আছে এবি পি কোণ, এবি পি কোণ এই দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে, বুঝেছে? এবার 2 নম্বর 3 নম্বর থেকে পাই যে এসিপি প্লাস এসি কিউ ইকুয়ালস টু এবি পি কিউ প্লাস এবি পি কোণ। অর্থাৎ এসিবি কোণ প্লাস এসি কিউ কোণ ইকুয়ালস টু এবিসি কোণ প্লাস এবি পি কোণ, আচ্ছা? যেহেতু এসিপি কোণ ইকুয়ালস টু এসিবি এবং এবি কিউ কোণ ইকুয়ালস টু এবিসি কোণ, বা এবিসি প্লাস এসি কিউ কোণ ইকুয়ালস টু এবিসি প্লাস এবিপি কোণ, বুঝেছে? এবার আমরা করব, লিখব, তারপর কি রয়েছে, আচ্ছা এটা 1 নম্বর থেকে পাওয়ার মানটা হচ্ছে, দেখো অতএব এসি কিউ কোণ প্লাস এবিপি কোণ, অতএব উৎপন্ন বহিকোণ দুটির পরিমাপ সমান হবে, বুঝেছে? আমরা জানি যে এই দুটি কোণের মান সমান হলে এই দুটি কোণও কিন্তু সমান হবে। দেখো ত্রিভুজের ভূমি কিন্তু উভয় দিকে যে বহিস্থ কোণ দুটো উৎপন্ন করছে, সেই বহিস্থ কোণ দুটো পরস্পর সমান হবে। যেহেতু এই সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটি কোণ এই ত্রিভুজের এই কোণের অর্থাৎ সন্নিহিত বাহুদের এই কোণের এই সন্নিহিত বাহুদের কোণগুলো অর্থাৎ সন্নিহিত কোণের অর্থাৎ এই কোণের সন্নিহিত কোণ তো এটা, এই কোণের যোগফল যদি সমান হয় বা এই দুটি কোণ পরস্পর সমান হলে এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজের দুটি বহিস্থ কোণ হচ্ছে এ বি পি কোণ আর এ সি কিউ কোণ পরস্পর সমান হবে, বুঝেছো? সেই জন্য এখানে বলা হচ্ছে যে এ সি কিউ কোণ ইকুয়ালস টু এ বি পি কোণ, অর্থাৎ এই দুটি কোণ পরস্পর সমান হবে, বুঝেছো? চলো এর পরের প্রশ্ন একটা রয়েছে জ্যামিতি, দেখো যে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত বলেছে 2:1:1 হলে ত্রিভুজটির প্রকৃতি কীরূপ হবে? আমরা জানি যে 2:1:1 হলে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব আর ভূমি কিন্তু পরস্পর সমান হয়। অর্থাৎ দেখো যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে হবে এই কোণ, দেখো এই কোণটা সমকোণ হবে, এই কোণ সমকোণ 90 ডিগ্রি হলে, আর এই কোণ এই বাহু আর এই বাহুটা কী হবে? পরস্পর সমান হবে। আমি নামকরণ করে দিলাম এ বি সি, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বি কোণ এ বি সি কোণ ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। আবার এই 90 ডিগ্রি হলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু 2:1:1 অনুপাতে আছে, সুতরাং এক্ষেত্রে এই দুটি বাহু অবশ্যই সমান হবে। অর্থাৎ এই দুটি কোণ অবশ্যই সমান হবে, এই দুটি কোণ সমান হলে এই দুটি বাহু কিন্তু সমান হবে। অর্থাৎ যেহেতু এ বি ইকুয়ালস টু বিসি হলে তাহলে এই দুটি কোণ সমান হবে, সুতরাং কি হবে? বিএসি কোণ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে আমরা জানি এবিসি সমকোণ হলে তাহলে এই দুটি কোণের যোগফল কিন্তু কী হবে বলতো? এই দুটি কোণের যোগফল হচ্ছে সমান হবে, অর্থাৎ
এ সি বি কোণ যুক্ত দাও, যুক্ত এ সি বি কোণ সমান কত হবে 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি হলে এবার আমরা লিখতে পারি এ বি ইকুয়ালস টু বিসি হলে এক্ষেত্রে প্রতিটি কোণের মান কত কত হবে, তো সমান হবে। অতএব বি বি এ সি কোণ প্লাস বি এ সি কোণ ইকুয়ালস টু এ সি বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি গুণিত 1/2 কত আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। অর্থাৎ তিনটি কোণের অনুপাত কত বললাম আমরা, তিনটি কোণ সমান কত হবে, অর্থাৎ এ কোণ বি কোণ অর্থাৎ বি কোণ প্লাস বি কোণ ইস টু দ্য বি কোণ ইস টু সি কোণ বা এ কোণ, বি কোণ ইস টু এ কোণ প্লাস ইস টু দাও, তাহলে বি কোণ ইস টু এ কোণ ইস টু সি কোণ সমান কত হবে, বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি ইস টু, আচ্ছা এই কোণের মান কত হবে 45 ডিগ্রি ইস টু, আর হচ্ছে সি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45 সমান কত আছে 2:1:1। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 9-2 এর অ্যান্সার। বুঝেছো? চলো 10 দাগের প্রশ্ন কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি, যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যেখানে এবিসি 45 ডিগ্রি, বিএসি 30 ডিগ্রি আর বিসি ইকুয়ালস টু 6 সেমি। একটা ভূমি করবে, একটা ত্রিভুজের ভূমি করবে, সেই ভূমিকে কেন্দ্র করে এবিসি কোণ 45 ডিগ্রি হবে আর বিএসি কোণ 30 ডিগ্রি হবে। আর 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 6 সেমি। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত আছে, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু বলা আছে 6 সেমি। এটা ভূমি নয়, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু বলা আছে 6 সেমি হবে। বুঝেছো? তাহলে এক্ষেত্রে তোমাদের 60 ডিগ্রি কোণটা অঙ্কন করবে, তাহলে এখানে বিসি বাহু করবে, বিসি বাহু কত হচ্ছে 6 সেমি বলা আছে, 6 সেমি বিসি বাহুটা হবে। আর এর বিপরীত কোণ কিন্তু কত হবে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা কীভাবে অঙ্কন করা সম্ভব হবে, এটা চলো তাহলে এটা তোমরা অঙ্কন করবে। প্রথমে তোমরা বিসি বাহুর মানটা তোমরা কেটে নেবে, বলা আছে 6 সেমি, বলা আছে 6 সেমি। স্কেল দিয়ে তোমরা কেটে নেবে 6 সেমি বিসি বাহু, এটা হচ্ছে বিসি বাহু। আর দুটি কোণ হচ্ছে, একটা 45 ডিগ্রি কোণ হচ্ছে, একটা 45 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। বলেছে 45 ডিগ্রি কোণটা হবে এবিসি কোণ, অর্থাৎ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এভাবে অঙ্কন করতে পারি যে এখানে বলেছে এবিসি কোণটা আমরা যদি অঙ্কন করি প্রথমে, তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে এবিসি কোণ কত হচ্ছে 45 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি অর্ধেক জানি 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ করে একটা 45 ডিগ্রি কেটে নিলাম আমরা, এটা মনে করো এটা 45 ডিগ্রি কোণ। তাহলে নামকরণ হবে এবি। বলেছে আমরা এটা চেঞ্জ করবো, কেন এই কোণটা আমরা 30 ডিগ্রি করলে তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা হবে বিসি বাহু, অর্থাৎ বি, অর্থাৎ এটা কী হবে নামকরণ করবে সি, এটা হবে বিসি বাহু কত সেমি 6 সেমি। 6 সেমি এবার তোমরা কেটে নেবে, এই 6 সেমিটা তোমরা কেটে নেবে। তো এখানে বসে তোমরা এখানে 6 সেমিটা কেটে নাও, 6 সেমিটা কেটে নিলে এখানে মনে করো একটা 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, তাহলে এটা কত হলো 45 ডিগ্রি। অর্থাৎ বলা হয়েছে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে দৈর্ঘ্য 6 সেমি বলা হবে, তাহলে এটা হবে 6 সেমি হবে। এবার এই কোণটা তোমরা 30 ডিগ্রি করবে, এই কোণটা 30 ডিগ্রি অঙ্কন করবে, কোন কোণটা, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অঙ্কন করবে। তাহলে এবার তোমরা কি করবে, যে এটা যদি 35 ডিগ্রি হয় এই কোণটা, অর্থাৎ বিএসি কোণ হবে, এই কোণটা 30 ডিগ্রি হবে। কত হবে, এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে, এই কোণটা তোমাদের 30 ডিগ্রি হবে। তাহলে এবার ভেবে নাও, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে তাহলে এবিসি কোণ হবে 60 45 ডিগ্রি, আর বিএসি কোণ কত হবে 30 ডিগ্রি হবে, আর 30 ডিগ্রি কোণে বিপরীত বাহু হবে এটা 6 সেমি হবে, 6 সেমি। বুঝা গেছে? চলো এরপর কি বলা আছে, বলছে একটি সরলরেখা এবি এর বহিস্থ বিন্দু সি, এবি সরলরেখার বহিস্থ বিন্দু সি দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবে যারা এবি এর সমান্তরাল হবে, কতগুলি সরলরেখাংশ অঙ্কন করতে পারবে, জ্যামিতিক চিত্র এঁকে দেখাও। যদি আমরা এবিসি একটি সরলরেখাংশ অঙ্কন করি, এবিসি একটা সরলরেখাংশ, এবিসি এর সরলরেখাংশ, তাই না, তাহলে বহিস্থ হচ্ছে এবিসি এটি সরলরেখাংশ, আর বহিস্থ একটা বিন্দু হচ্ছে সি, মনে করলাম এটা হচ্ছে বিন্দু সি বিন্দু। এবার এই সি বিন্দুর সমান্তরালে সি বিন্দু দিয়ে
কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবে? কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবে যারা এ বি এর সমান্তরাল? তাহলে এ বি এর সমান্তরাল আমরা একটি মাত্র সরলরেখাংশ অঙ্কন করতে পারবো, একটি মাত্র সরলরেখাংশ অঙ্কন করতে পারবো। এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি মাত্র সরলরেখাংশ অঙ্কন করতে পারবো। হয়েছে? কীভাবে সম্ভব? তোমরা প্রথমে এই কোণটা যুক্ত করবে, এই কোণটা তোমরা যুক্ত করবে। হয়েছে? তাহলে এই কোণের মানটা আমরা কিভাবে পাবো? প্রথমে এই রেখাটা তোমরা অঙ্কন করতে পারবে না, যেহেতু সমান্তরাল অঙ্কন করতে হলে প্রথমে তোমরা কী করবে, এই কোণটা কেটে নেবে, এই কোণের মানটা তোমরা এখানে করবে। প্রথমে আমরা এইভাবে কেটে নিয়ে এখানে সি বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে কেটে নিলাম, আবার এইটুকু আবার এখানে পেন্সিল কম্পাস কাঁটা বসিয়ে এই ব্যাসটা তোমরা কেটে নাও, ব্যাসটা কেটে নিয়ে আবার তোমরা এখানে বসিয়ে এভাবে কেটে দাও। এর সমান্তরাল সরলরেখা তোমরা অঙ্কন করতে পারবে। বুঝেছো? তাহলে নামকরণ করে দেবে। তাহলে এটা দিয়েছো এ বি, এটা সি দিয়ে দাও সি, বুঝেছো? আর এটা এক্স, এটা ওয়াই দিয়ে দাও। বুঝেছো? তাহলে কীভাবে বললাম? প্রথমে এ বি সরলরেখাংশ অঙ্কন করলে বহিস্থ একটা সি বিন্দু নিলাম। তাহলে এখানে আমরা কি একটা পেন্সিল স্কেল দিয়ে আমরা এ এস সি আমরা যুক্ত করলাম, এ সি যুক্ত করে দিয়েছে। যুক্ত করার পর এই কোণটা আমরা কেটে নিলাম, এর ব্যাসটা আমরা কেটে নিলাম। এই ব্যাসটা কেটে নিয়ে যে মানে কাটলাম আমরা এই বিন্দুতে বসিয়ে কাঁটা বসিয়ে এইদিকে আমরা কেটে নিলাম। কেনার পর আবার এই ব্যাসটাকে তোমরা কাটো, অর্থাৎ এখানে কেটে নিয়ে এই মাপটা কেটে নাও, কেটে নিয়ে এই যে পরিমাপ পেলাম আমরা এখানে কাঁটা বসিয়ে তোমরা এভাবে কেটে নাও। কেটে নিলে এর সমান্তরাল সরলরেখা তোমরা এ বি এর সমান্তরাল সরলরেখা তোমরা টানতে পারবে, অর্থাৎ একটি মাত্র সরলরেখা অঙ্কন করতে পারবে। বুঝেছো? এরপরে রয়েছে দেখো যে নিচে তথ্যগুলি থেকে পাইচিত্র অঙ্কন করতে বলেছে। পাইচিত্র তোমরা অবশ্যই পারবে। তাহলে এখানে পাইচিত্রের মানগুলো কী কী হতে পারে দেখা যাচ্ছে। দেখো 50, 30 আর 20 কত আছে? 5, 3, 8 আর 20, 100। 100-র মধ্যে 50 জন ক্রিকেট খেলছে, আর 100 জনে 30 জন ফুটবল খেলছে, আর 100 জনে 20 জন ফুটবল খেলছে। এটা তোমরা 30 ডিগ্রি কোণে তোমরা 360 ডিগ্রি কোণে এই ডিগ্রি মানটা বসাবে। কোনটা ক্রিকেট কত ডিগ্রি কোণে বসবে, ফুটবল কত ডিগ্রি কোণে বসবে, ব্যাডমিন্টন কত ডিগ্রি কোণে বসবে, এটা অবশ্যই তোমরা পারবে। ক্রিকেট করবে যে 100 ভাগের 50 গুণিতক 360 এভাবে করবে। আমি একটু লিখে দিই এখানে, তোমাদের একটু সুবিধা হবে, তোমরা পাইচিত্র অঙ্কন করতে পারবে। দেখো ক্রিকেট কত বলা আছে? ক্রিকেট 50 জন, কতজনের মধ্যে? 100 জনের মধ্যে কত হবে? 50 হচ্ছে ক্রিকেট। আর কত ডিগ্রি কোণে বসবে? সমান কত হবে? ইন্টু 360 ডিগ্রি কোণে বসবে। কার্ডই করে দেবো, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, অর্থাৎ 36 সঙ্গে 5 গুণ করো, 6 5 30 শূন্য, তাহলে 3 আর 5 3 15, 16 17 18, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণে বসবে। ক্রিকেট কত ডিগ্রি কোণে বসবে? 180 ডিগ্রি কোণে বসবে। এরপর ফুটবল বলা আছে, ফুটবল কত ডিগ্রি কোণে বসবে? ফুটবল হচ্ছে 30 জন, অর্থাৎ কত জনের মধ্যে 30 জন? 100 জনের মধ্যে 30 জন ফুটবল। আর কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। কত হচ্ছে? এর একটা শূন্য কাটবো, একটা শূন্য, এর একটা শূন্য, এর শূন্য, অর্থাৎ 6 3 18, 8 হাতে 1, 3 3 9 10, 108 ডিগ্রি কোণে বসবে। এরপর হচ্ছে ব্যাডমিন্টন কত ডিগ্রি কোণে বসবে? ব্যাডমিন্টন 360 ডিগ্রি মধ্যে কত ডিগ্রি কোণে বসবে? তাহলে 100 জনের মধ্যে যদি 20 জন ব্যাডমিন্টন খেলে তাহলে কী হবে? কত ডিগ্রি কোণে বসবে? 360 ডিগ্রি কোণে বসবে। আমরা কাটাটি করবো, এর 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 একটা শূন্য কাটালাম। এবার 36 দিনে কত হবে? 72 ডিগ্রি কোণে বসবে। 72 ডিগ্রি কোণে বসবে। তাহলে এই কোণগুলো তোমরা বৃত্ত অঙ্কন করে, তোমরা পাইচিত্রে বৃত্ত অঙ্কন করে, তাহলে 180 ডিগ্রি মানে কি? সরল কোণ, অর্থাৎ অর্ধেক, কেন্দ্রের অর্ধেক কী হবে? ক্রিকেট খেলবে। এটা ক্রিকেট লিখলাম আমরা। ক্রিকেট কতজন? এটা হচ্ছে ক্রিকেট কত? 50 জন। এরপর 108 ডিগ্রি বলা আছে, 108 ডিগ্রি আর একটা 72 ডিগ্রি বলা আছে, 90 ডিগ্রি আর 108 ডিগ্রি, অর্থাৎ এইটুকু কোণ কত হবে? এটা হবে তোমাদের ফুটবল। এটা হবে ফুটবল। চাঁদা দিয়ে গেল মাপবে। ফুটবল কত হচ্ছে? কতজন? তাহলে 30 জন। ফুটবল হচ্ছে 30 জন, ক্রিকেটে 50 জন। আর হচ্ছে ব্যাডমিন্টন কত হবে? বাদ বাকি ব্যাডমিন্টন কতজন? 72 জন। 72 না, 20 জন। ব্যাডমিন্টন হচ্ছে 20 জন। বুঝেছো? এভাবে তোমরা পাইচিত্র অঙ্কন করে, এই পাইচিত্র সম্পূর্ণ তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য করবে। পেন্সিল, স্কেল আর কম্পাসের সাহায্যে। এটা এইখানে কিন্তু কখনোই পেন ইউজ করবে না। বুঝে গেছে? চলো এরপরেটাও সে একই রকমভাবে পাইচিত্র বলছে, মোট কত ডিগ্রি আছে এগুলো সবগুলোকে যোগ করবে। যোগ করে যা হবে তার মধ্যে কত টাকা আছে? 360 টাকা। মোট কত টাকা তোমরা যোগ করলে মোট কত টাকা পেয়ে যাবে। তাহলে এখানে কত টাকা হবে মোট টাকা? বই, খাতা, পেন, জ্যামিতি বাক্স করা আছে, তাহলে এই টোটাল যোগ করবে।
এখানে টোটাল যোগ করতে 100 পেয়েছিলাম, 100-এর মধ্যে আর এখানে যোগ করেছিলাম, যোগ করলে কত হবে, তাহলে 0 0 0 দিলে বসালাম, তাহলে 2 আর 10 4 14, 14 6 কত 20, 20 20 0 হাতে 2 আর 1 4 আর 3, আচ্ছা 2 2 4 1 5 5 3 8, 800। 800 টাকার মধ্যে বই কিনেছি 360 টাকা, তাহলে 360 ডিগ্রি কোণে কত বসবে, তাহলে এটা যদি আমরা এভাবে করি একই রকমভাবে, তাহলে বই কত হয়েছে, তাহলে বই কত ডিগ্রি কোণে বসবে, বই বসবে কত আছে 800 টাকার মধ্যে কত টাকা বই, 360 টাকা বই, 360 টাকার বই, আর কত ডিগ্রি কোণে বসবে, 360 ডিগ্রি কোণে বসবে। তাহলে কাটাকুটি করবো, একটা শূন্য কেটে দিই, কত হবে 36 36 গুণ করে বসাবো, 36 সঙ্গে 36 তোমরা গুণ করে দিয়ে যা হবে এখানে বসাবে, তত ডিগ্রি হবে। তাহলে আবার কি বলা আছে, খাতা বলা হচ্ছে, খাতা কত হবে, খাতা 240 টাকা, কত টাকার মধ্যে, 800 টাকার মধ্যে 240 টাকা হচ্ছে খাতা, কত ডিগ্রি কোণে বসবে, 360 ডিগ্রি কোণে বসবে। আমরা একটা করে শূন্য কাটবো, কত আছে সমান 24 গুণিত কত আছে 36, গুণ করে বসাবে, তত ডিগ্রি হবে। আবার বলা আছে পেন কত বলা আছে, পেন বলা আছে 800 টাকার মধ্যে কত টাকা হচ্ছে 80 টাকা হচ্ছে পেন, 80 টাকার পেন গুণিত কত হবে 360 ডিগ্রি কোণে বসবে, সমান 0 0 একটা করে কেটে দেবো, কত হবে, তাহলে এখানে 8 আছে, সরি এখানে 8টা কাটা হয়নি দেখো, 8 4 আচ্ছা এখানে 4 কাটলাম, এখানে 4 4 9 36, 4 2 8 আর 4 9 36, 9 4 36 আর 2 1 2 আর কত হবে 16, 2 8 16, কত হলো 18 গুণিতক 9, এখানে কত হবে 18 গুণিতক 9, 18 গুণিতক 9 হবে। আবার 8 কাটো, 8 3 24, 3 এটা 36 গুণিতক 2 হবে, 36 গুণিতক 2 হবে। আর এখানে কত হবে 8 8 কেটে দাও, কত হচ্ছে 36, কত হবে এখানে 36 হবে, 36 ডিগ্রি কোণে বসবে। এরপর আছে পেনের পর জ্যামিতি বাক্স আছে, জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্স কত ডিগ্রির মধ্যে, কত কত টাকার মধ্যে, কত টাকা 120 টাকা পড়েছে জ্যামিতি বাক্স, কত টাকার মধ্যে 800 টাকার মধ্যে, আর কত ডিগ্রি কোণে বসবে 360 ডিগ্রি কোণে বসবে। একটা করে শূন্য আমরা কেটে দিই, তাহলে কত হচ্ছে 12, অর্থাৎ 12 গণিত কত হচ্ছে 36, গুণ করে বসাবে। এখানে 36 গুণিত 2 গুণ করবে, এখানে 18 গণিত 18 সঙ্গে 9 গুণ করবে, তাহলে 9 9 72, 2 হাতে 7, 9 কে 9 9 7 16, 162 ডিগ্রি কোণে বসবে। আর এখানে কত হচ্ছে 36 দুনে 72, 72 ডিগ্রি কোণে বসবে। আর এটা হচ্ছে 36 ডিগ্রি অলরেডি পেয়ে গেছি আমরা। এখানে 12 আর 36 গুণ করলে কত হবে, 12 6 72, 2 হাতে 7, 12 3 36, 37 38 39 40 41 42 43 হচ্ছে, 12 3 36 কত হচ্ছে, না কাটাকাটি করা হয়নি এখানে, 8 8, আচ্ছা 4 2 8, আচ্ছা 4 2 8, 4 9 36 আর 2 6 কত হচ্ছে 12, 9 6 54, কত হবে 54 হবে, কত ডিগ্রি 54 ডিগ্রি হবে, বুঝেছে, এটা হবে 54 ডিগ্রি, 54 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, আর 36 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, বুঝেছে। এইভাবে তোমরা এই বৃত্তের, আমি যে আগে ক্রিকেট ফুটবল আর ব্যাডমিন্টনের ক্ষেত্রে যেভাবে পাই চিত্র অঙ্কন করেছিলাম, এইগুলো সেরকম পাই চিত্রের মধ্যে 162 ডিগ্রি চাঁদা দিয়ে আঁকবে, তারপরে 72 ডিগ্রি চাঁদা দিয়ে, তারপর 36 ডিগ্রি, কোণগুলো মোট 360 ডিগ্রি কোণে বসে যাবে, বুঝেছে। তো এইগুলো তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের 2025 রায়মার্টিন প্রশ্ন তোমাদের গণিতের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আমি 6 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। আশা করি কোথাও যদি সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।